স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা স্যার। ওকে, আমরা লাস্ট ক্লাসে কিছু ব্যাংকের ফার্স্ট কোশ্চেন আমরা দেখেছি, দেন হচ্ছে প্রিলিমিনারি একটা ব্যাংক কি কি কাজে সে এঙ্গেজ থাকতে পারে, তারপরে ডিভিডেন্ড পেমেন্টের ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন গুলো আছে, আমরা একটা সার্কুলারও দেখেছি লেটেস্ট, সর্বশেষ কত পার্সেন্ট পর্যন্ত ডিভিডেন্ড দেওয়া যায়। আমরা তাহলে আজকে শুরু করি সেকশন 23 থেকে। এখানে যেটা বলছে, আমরা ব্যাংকিং অ্যাক্টে 2023-এ যে অ্যামেন্ডমেন্ট আসছে, অ্যামেন্ডমেন্টের আগ পর্যন্ত আহ, একটা ব্যাংক, মানে যে কোনো একজন ডিরেক্টর আপনার এট এ টাইম একটা ব্যাংক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বা একটা ইন্স্যুরেন্স কোম্পানি, মানে এট এ টাইম ব্যাংক বা এফআই তে থাকা যাবে না, এট এ টাইম ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানিতে ডিরেক্টর হিসেবে এট এ টাইম থাকা যেত। বাট 2023-এ যে অ্যামেন্ডমেন্টটা, যেটা ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট বা ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট দুইটাতে যে অ্যামেন্ডমেন্টটা আসছে, এখানে বলছে যে নো ব্যাংকিং কোম্পানি উইদাউট প্রায়র পারমিশন অফ দ্য বাংলাদেশ ব্যাংক, বলছে যে ডিরেক্ট মানে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে এনি পার্সন হু ইজ অন্য কোনো ব্যাংক কোম্পানিতে বা কোনো এনবিএফআই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা কোনো ইন্স্যুরেন্স বা তাদের কোনো সাবসিডিয়ারি অ্যাসোসিয়েট কোম্পানিতে ডিরেক্টর হিসেবে সাইমultaneously থাকতে পারবে না। এখন যদি কোনো কেস আসে যে কেউ কোনো একটা ব্যাংক কোম্পানি বা কোনো একটা ফাইন্যান্স কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানিতে ডিরেক্টর বা তাদের কোনো সাবসিডিতে ডিরেক্টর হিসেবে আছে, তাহলে আপনি আপনার ব্যাংকে আপনি কি করতে পারবেন, সে কি আপনার ব্যাংক কোম্পানিতে ডিরেক্টর হিসেবে থাকতে পারবে কি না। আমার অ্যাজ পার সেকশন 23-র যে অ্যামেন্ডমেন্ট 23 অনুযায়ী সে পারবে না। এরপর বলছে ডিরেক্টর অফ কোম্পানিজ যার কিনা 20%-এর উপরে ভোটিং রাইট এক্সারসাইজের জন্য এলিজিবল, ইনটাইটেল, তাহলে তাকে আমরা কি করতে পারবো না, আমার কোম্পানিতে ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করতে পারবো না। দেন 24-এ যে রিজার্ভ ফান্ড সম্পর্কে যেটা বলছে, আপনার রিজার্ভ ফান্ড নিয়ে কিন্তু পাস্ট কোশ্চেন একটা আসছিল, যে বলা ছিল একটা কোম্পানির প্র্যাকটিক্যালি পেইড আপ ক্যাপিটাল, রিজার্ভ ফান্ড, শেয়ার প্রিমিয়াম, রিটেইনড আর্নিং, বিভিন্ন ডাটা দেওয়া ছিল। তো এখানে বলা ছিল যে আপনাকে রিজার্ভ ফান্ড বা জেনারেল রিজার্ভ হোক, স্ট্যাটুটরি রিজার্ভ হোক, আপনাকে কি পরিমাণ টাকা ট্রান্সফার করতে হবে। তো এটার আনসার আমরা সেকশন 24-এ পাবো, বলছে যে এভরি ব্যাংকিং কোম্পানি শ্যাল ক্রিয়েট এ রিজার্ভ ফান্ড। তাহলে প্রথম কথা হলো প্রত্যেকটা ব্যাংক কোম্পানিকে একটা রিজার্ভ ফান্ড ক্রিয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত ইফ দ্য অ্যামাউন্ট অফ সাচ ফান্ড টুগেদার উইথ দ্য অ্যামাউন্ট অফ দ্য শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট ইজ নট লেস দেন ইটস পেইড আপ ক্যাপিটাল। তাহলে ওই ব্যাংকের তার যে শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং রিজার্ভ ফান্ডের পরিমাণ যতক্ষণ পর্যন্ত পেইড আপ ক্যাপিটালের সমান না হবে, ততক্ষণ পর্যন্ত ট্রান্সফার টু দ্য রিজার্ভ ফান্ড এ সাম ইকুইভ্যালেন্ট টু নট লেস দেন 20% অফ দ্যাট প্রফিট। এখানে প্রফিট বলতে কোন প্রফিটের কথা বলবো আমরা, যেটা হচ্ছে নেট প্রফিট বিফোর ডিভিডেন্ড এন্ড ট্যাক্স। ডিভিডেন্ড এবং ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট, সেই প্রফিটের আমাকে কি করতে হবে, 20% রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে হবে। কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার যে শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং যেই স্ট্যাটিউটরি রিজার্ভ, এই দুইটার পরিমাণ আমার পেইড আপ ক্যাপিটালের সমান না হবে। দেন বলছে where a banking company appropriates any money from the reserve fund or share premium account, যখন কোনো ব্যাংক কোম্পানি রিজার্ভ ফান্ড বা শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে সে যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েট টাকা যদি সে অন্য কোনো জায়গায় ইউটিলাইজ করতে চায়, তাকে অবশ্যই উইদিন 21 ডেজ এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে আন্ডার সেকশন 24। তাহলে রিজার্ভ ফান্ড নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার আরেকবার যদি একটু এক্সপ্লেন করতেন, আমার একটু কনফিউশন আছে স্যার। শিওর। আমাদের হচ্ছে প্রথম হচ্ছে আমার যে নেট প্রফিট বিফোর ডিভিডেন্ড এন্ড ট্যাক্স যে অ্যামাউন্টটা আছে, ওইখান থেকে বলছে যে আমাকে অ্যাজ পার সেকশন 24 অনুযায়ী আমাকে 20% কি করতে হয়, রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে হয়। কন্ডিশন হচ্ছে যখন ওই ব্যাংকের আপনার শেয়ার প্রিমিয়াম এবং তার যে আগের স্ট্যাটিউটরি রিজার্ভ, এই দুটো মিলে তার পেইড আপ ক্যাপিটালের সমান না হবে। স্টেপ, কারো যদি শেয়ার প্রিমিয়াম 100 টাকা থাকে, স্ট্যাটিউটরি রিজার্ভ 100 টাকা, তার পেইড আপ ক্যাপিটাল যদি হয় 200 টাকা, তাহলে কি হবে, শেয়ার প্রিমিয়াম এবং স্ট্যাটিউটরি রিজার্ভ পেইড আপ ক্যাপিটালের সমান হয়ে গেল, বা পেইড আপ ক্যাপিটালের চেয়ে যদি বেশি হয়, তখন কি করা যাবে না, আপনি এই যে রিজার্ভ ফান্ডের টাকা মানে রিজার্ভ ফান্ডে ট্রান্সফার নতুন করে করতে হবে না।
তাহলে কি স্যার বাধ্যতামূলক যতক্ষণ পর্যন্ত সমান না হচ্ছে পেইড আপ ক্যাপিটালের ততক্ষণ এট ফার্স্ট ডিভিডেন্ড দেওয়ার আগে আগে রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করে নিতে হবে, এরকমই স্যার? হ্যাঁ হ্যাঁ, আমাকে ডিভিডেন্ড এবং ট্যাক্স দেওয়ার আগে আমাকে 20% করে একটা প্রভিশন মানে কুশন রাখা আর রিজার্ভ ফান্ডে কুশন রাখতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, প্লিজ। যদি আমরা ওই পেইড আপ ক্যাপিটালের পরেও যদি আরো রাখতে চাই সেক্ষেত্রে কি পারবো? না, তখন তো আপনাকে আলাদা করে কুশন রাখার প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এটা আসলে ব্যাংকগুলোর প্র্যাকটিস নাই, এটা ওইভাবে রাখতে হয় না। শুধুমাত্র আপনাকে এটা আসলে আপনাকে কি করে, আমরা যখন ওই অনেক জায়গায় ক্যাপিটাল কনজারভেশন বাফার বা অনেক ওয়ার্ড শুনতে পাই, যেটা আপনার আনফোরসিন কোনো লস মানে কোনো ভবিষ্যতে আপনার প্রভিশন ঘাটতি হতে পারে বা কোনো ব্যাড লসের কারণে আপনাকে হিউজ পরিমাণ প্রভিশন রাখতে হতে পারে, তখন বলা আছে যে রিজার্ভ ফান্ডটা তখন ইউটিলাইজ হবে। তা আপনার যখন পেড আপ ক্যাপিটালের সমান হয়ে গেল তখন তো আর আমার রাখার প্রয়োজন হচ্ছে না এই কুশনটা। ইন প্র্যাকটিস এটা নাই। দেন হচ্ছে রিজার্ভ, সরি ক্যাশ রিজার্ভ। ক্যাশ রিজার্ভে বলছে যে এভরি ব্যাংকিং কোম্পানি শ্যাল মেইনটেইন ইন বাংলাদেশ বাই ওয়ে অফ ক্যাশ রিজার্ভ ইন উইথ ইটসেলফ, অথবা বাংলাদেশ ব্যাংকের যে এজেন্ট ব্যাংকগুলো আছে, নট লেস দেন 5% অফ ইস টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটিস। আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখেছি টাইম এবং ডিমান্ড লাইবিলিটিস বলতে কোনগুলোকে বুঝবো আমরা, কারো মনে আছে? আমরা হচ্ছে বেসিক্যালি একটা ব্যাংকের কি থাকে, প্রথম হচ্ছে তার পেইড আপ ক্যাপিটাল। ওকে, দেন হচ্ছে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে যে রিফাইন্যান্স, ফ্রি ফাইন্যান্স বা আদার যে লিকুইডিটি সাপোর্ট যেগুলো ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে পেয়ে থাকে, এবং ব্যাংক কোম্পানি যে সমস্ত বলেন মার্চেন্ট ব্যাংক বলেন বা অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যাংকের যে সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েট যে কোম্পানিগুলো আছে তাদের সাথে যে ইন্ট্রা আইটেম যেগুলো থাকে, সেগুলো ব্যতীত ব্যাংকের সমস্ত লাইবিলিটি গুলোকে আমরা বলবো টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটিস। তাহলে এগুলোর মধ্যে কোনগুলো থাকতে পারে? সে আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি ব্যাংকে টাকা ডিপোজিট করলেন, এফডিআর করলেন, কাস্টমার ডিপোজিট ব্যাংক অন্য ব্যাংক থেকে বা ফাইন্যান্স কোম্পানি থেকে সে লোন নিতে পারে বা তাদের কোনো এফডিআর ওই ব্যাংকে রাখতে পারে, তাহলে সেটা টাইম ডিপোজিট আসবে। এই যে টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটিস এর 6% মানে জেনারেলি হচ্ছে কনস্ট্যান্টলি রিজার্ভ করতে হয়। আর এখানে ক্যাশ রিজার্ভে বলছে যে প্রত্যেকটা ব্যাংক কোম্পানিকে আপনাকে লিকুইড ফর্মে বাংলাদেশ ব্যাংক বা তার এজেন্ট ব্যাংক যারা আছে সেখানে মেনটেন করতে হবে ক্যাশ রিজার্ভ ফর্মে। দেন হচ্ছে ব্যাংকগুলোকে প্রত্যেক মাসেই আপনার কি করতে হয়, তার যে ক্যাশ রিজার্ভ মেনটেন করতেছে তার একটা রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে সাবমিট করতে হয়। এভরি ব্যাংকিং কোম্পানি বলা আছে ফেলিং টু সাবমিট, এখানে মূলত যদি এই রিপোর্টটা সাবমিট করতে যদি ডিউ টাইমে ফেলিওর হয় সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ ব্যাংক 2500 টাকা পার ডে করে আপনাকে একটা মনিটারি ফাইন ইম্পোজ করতে পারে। সেকেন্ড কথা যেটা বলছে যে ইফ এ রিপোর্ট সাবমিটেড, এখানে আপনি যে সিআরআর যে আসল ক্যাশ রিজার্ভে যে রিপোর্টটা সাবমিট করলেন সেখানে যদি দেখা গেল যে ব্যাংক কোম্পানিগুলো তার মেইনটেইনড অ্যান অ্যামাউন্ট অফ ক্যাশ লেস দেন দ্য অ্যামাউন্ট ডিটারমাইন্ড, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে টাইম এবং ডিমান্ড লাইবিলিটিস এর উপরে বের করে যে অ্যামাউন্টটা ডিটারমাইন করে দেওয়া হবে, আপনি যদি তার থেকে কম অ্যামাউন্ট আপনি কি করেন ক্যাশ রিজার্ভ হিসেবে মেইনটেইন করেন, সেক্ষেত্রে বলছে যে আপনাকে একটা পেনাল ইন্টারেস্ট কি করতে হবে, টু পে এ পেনাল ইন্টারেস্ট অন দ্য সেড ডিপোজিট এক্সিডিং বাই 3% অফ দ্য ব্যাংক রেট। ব্যাংক রেট বলতে এখন যদি আপনার ব্যাংক রেট যদি 9% হয় আপনাকে কি করতে হবে, এক্সিডিং 3% তার 3% বেশি আপনাকে কি করতে হবে, তাকে একটা পেনাল ইন্টারেস্ট বাংলাদেশ ব্যাংকে দিতে হবে। আবার প্রথম থেকে বলি, প্রথম আপনাকে কি করতে হবে, আপনার বাংলাদেশ ব্যাংক এবং এজেন্ট ব্যাংকে আপনাকে একটা ক্যাশ রিজার্ভ মেনটেন করতে হবে 5% বা টাইম টু টাইম যেটা বাংলাদেশ ব্যাংক ফিক্স করে দিবে। আপনাকে প্রত্যেক মাসে আপনি যে ক্যাশ রিজার্ভ মেনটেন করেন তার একটা রিপোর্ট সাবমিট করতে হয়। রিপোর্ট যদি আপনি ডিউ টাইমে দিতে না পারেন সেক্ষেত্রে আপনাকে 2500 টাকা করে আপনাকে পার ডে একটা পেনাল্টি দিতে হবে। ইফ আপনি রিপোর্ট সাবমিটে যদি দেখা গেছে যে ওই ব্যাংক কোম্পানি যে অ্যামাউন্টটা ডিটারমাইন করে দিয়েছে তার থেকে কম অ্যামাউন্ট মেনটেন করতেছে, তাহলে আপনাকে কি করতে হবে, ব্যাংক রেটের থেকে আরো 3% এক্সিডে আপনাকে একটা পেনাল ইন্টারেস্ট দিতে হবে। পরবর্তীতে সাবসিকুয়েন্ট রিপোর্টেও যদি দেখা যায় যে আপনি কি ক্যাশ রিজার্ভ মেনটেন করতে ফেলিওর হচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এক্সিডিং 5% অফ দ্য ব্যাংক রেট। এখন ব্যাংকে আপনার ইন্টারব্যাংক যদি হয় 9% তাহলে আপনাকে 12, এখানে হচ্ছে 12% আর পরে আবার এক্সিডিং 5% তাহলে 14% করে আপনাকে কি করতে হবে,
পেনাল ইন্টারেস্ট চার্জ করবে। If a banking company has been ordered as a basis report of submitted by SMEL to pay penal interest exceeding by 5%, এরপরও যদি দেখা গেছে যে ব্যাংক কোম্পানি তার ক্যাশ রিজার্ভ পরবর্তী মাসের রিপোর্টে দেখা গেল যে ক্যাশ রিজার্ভ মেনটেন করতে ফেলিওর হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক মে অর্ডার দ্য সেড ব্যাংক কোম্পানি নট টু অ্যাকসেপ্ট এনি নিউ ডিপোজিট, সে নতুন কোনো ডিপোজিট নিতে পারবে না। বাংলাদেশ ব্যাংক আপনাকে সেই প্রহিবিশন রেস্ট্রিকশনটা ইম্পোজ করতে পারবে। If the banking company বলা আছে যদি কেউ accept any deposit in disregard of the provision, বাংলাদেশ ব্যাংক এই ডিরেকশনের ডিসরিগার্ড করে যদি কেউ কোনো ডিপোজিট নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বলছে যে আপনাকে পার ডে 5,000 টাকা আপনাকে মনিটারি ফাইন বাংলাদেশ ব্যাংক ইম্পোজ করতে পারবে। দেন আমরা আসি 26 হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এখানে মূলত সেকশনটা সাবসিডিয়ারি কোম্পানি হলো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আছে এবং এগুলো থেকে কিন্তু পাস সেশনগুলোতে কোশ্চেন আসছে। আমরা একটু মনোযোগ দিয়ে সাবসিডিয়ারি কোম্পানি এবং সেকশন 26 এ যে কথাগুলো বলা আছে, A banking company shall not form any subsidiary company except a subsidiary company formed for the purpose. তাহলে কিছু কিছু পারপাসের কথা বলা আছে যেগুলো ছাড়া ব্যাংক কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি ফর্ম করতে পারবে না। The undertaking and executing of trust, কোনো ট্রাস্ট পরিচালনা করার জন্য বা কোনো প্রপার্টি বা কোনো ডিপোজিটের সিকিউরিটি দেওয়ার জন্য সে যদি কোনো ভল্ট সার্ভিস দিয়ে থাকে বা শরিয়ার ডিরেকশনে সে যদি কোনো সাবসিডিয়ারি কোম্পানি ফর্ম করতে চায় এক্সক্লুসিভলি ফর আন্ডার ডিরেকশন অফ দ্য শরিয়া, দেন ইন দ্যাট কেস কি করা যাবে, সাবসিডিয়ারি কোম্পানি ফর্ম করা যাবে। উইথ দ্য প্রায়ার পারমিশন ইন রাইটিং অফ দ্য বাংলাদেশ ব্যাংক, যদি কেউ এক্সক্লুসিভলি আউটসাইড বাংলাদেশের বাইরে যদি কেউ বিজনেস ক্যারি করতে চায় বা নন রেসিডেন্ট যারা আছে তা শুধুমাত্র তাদের ডিপোজিটের উপর বেসিস করে যদি কোনো বিজনেস ক্যারি করতে চায় অবশ্যই আপনাকে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়ার পারমিশন নিতে হবে। দেন বলছে নো ব্যাংকিং কোম্পানি শ্যাল হোল্ড শেয়ারস, আপনি প্লিজ মর্টগেজ বা অ্যাবসোলিউট ওন হিসেবে আপনি তার পেইড আপ ক্যাপিটাল 30% বেশি আপনি কি করতে পারবেন না, মর্টগেজ হিসেবে রাখতে পারবেন না। 26 এর ক যেটা সেটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসছে সাধারণত। নো ব্যাংক কোম্পানি হোল্ড শেয়ারস অফ আদার কোম্পানি মোর দেন দ্য নাম্বারস, আপনার পেইড আপ ক্যাপিটাল, আপনি একটা মনোযোগ দেন, ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাটিউটরি রিজার্ভ এবং রিটেইনড আর্নিং তার যে ইকুইটি তার 5%, অথবা আপনি যে কোম্পানির শেয়ার অ্যাকোয়ার করতে চাচ্ছেন তার পেইড আপ ক্যাপিটালের 10%, এর চেয়ে বেশি আপনি কি করতে পারবেন না, অন্য কোনো কোম্পানির শেয়ার হোল্ড করতে পারবেন না। যদি কোনো কেস আসে যে এবিসি ব্যাংক সে অন্য একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চাচ্ছে, তার পেইড আপ ক্যাপিটালের পরিমাণ দিল আর আপনার ইকুইটির পরিমাণ দিল ব্যাংকের, তখন আপনাকে বলতে হবে যে আপনার ইকুইটির 5% এবং যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন শেয়ার যার শেয়ার হোল্ড করতেছেন তার পেড আপ ক্যাপিটালের 10%, এই দুইটার মধ্যে দুইটার বেশি মোর দেন দ্য নাম্বারস, এর বেশি আমরা কি করতে পারবো না, ওই কোম্পানির শেয়ার হোল্ড করতে পারবো না। দেন আরেকটা কেস বলছে যেখানে হচ্ছে মূলত ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টে আপনি যদি কোনো লিস্টেড সিকিউরিটিতে ইনভেস্ট করতে চান, ব্যাংকের ক্ষেত্রে লিমিট হচ্ছে আপ টু 25% অফ দেয়ার ইকুইটি, ব্যাংকের ইকুইটি 25% পর্যন্ত সে কি করতে পারবে, ক্যাপিটাল মার্কেটে লিস্টেড কোম্পানির শেয়ার একবারে ইনভেস্টমেন্ট করতে পারবে। 27 এ বলছে যে আপনার লোন এবং অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে যে রেস্ট্রিকশনস গুলো আছে, নো ব্যাংকিং কোম্পানি শ্যাল পে এনি লোনস অর অ্যাডভান্সেস অন দ্য সিকিউরিটি অফ ইটস ওন শেয়ারস, তাহলে ব্যাংকের কি করতে পারবে না, তার নিজের শেয়ার লিয়েন বা সিকিউরিটি হিসেবে রেখে সে কোনো প্রকার লোন বা অ্যাডভান্স দিতে পারবে না। এখন বলা গেল যে আপনার কোনো ডিরেক্টর মানে যিনি আপনার কোম্পানিতে 2% শেয়ার হোল্ড করেন, তিনি একটি লোন প্রপোজাল আপনার সাবমিট করলেন, বললেন যে সে তার টোটাল ধরলাম 2%-এ তার 20 কোটি টাকা আসে, সে 10 কোটি টাকার একটা লোন ওই ব্যাংক কোম্পানিতে প্রপোজ করছে। তো অ্যাজ এ সিকিউরিটি হিসেবে আমার তো ব্যাংকিং একটু যে আমাকে কি করতে হবে, আমি মানে আপনাকে ফুল সিকিউর থাকতে হয়, তো আপনি কি করতে পারবেন না, আপনি এই সে 20 কোটি টাকার যার যে শেয়ারটা ওই ব্যাংকে আছে সেই ওই শেয়ারটাকে সিকিউরিটি হিসেবে ইউজ করে সে কি করতেছে লোনটা প্রপোজালটা দিল, তাহলে আন্ডার সেকশন 27 এর 1 অনুযায়ী কি করা যাবে না, তাকে এই লোনটা দেওয়া যাবে না, কারণ কোনো ব্যাংক কোম্পানি তার নিজের শেয়ারকে লিয়েন বা সিকিউরিটি হিসেবে রেখে সে কোনো প্রকার লোন দিতে পারবে না। পিতে বলছে শ্যাল উইদাউট সিকিউরিটি পে এনি লোন অর অ্যাডভান্সেস,
তাহলে উইদাউট সিকিউরিটিতে তার কোনো ডিরেক্টরের কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো কমার্শিয়াল ইনস্টিটিউশন যেখানে কি আছে, ওই ডিরেক্টর বা তাদের ফ্যামিলি মেম্বার তার সাবস্টেন্সিয়াল শেয়ার বা তারা এখানে ডিরেক্টর ওনার বা শেয়ার হোল্ডার হিসেবে আছে, বা কোনো পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে ওই কি আছে 20%-এর উপর তার ভোটিং রাইট আছে, এমন কোনো ব্যক্তিকে আমরা কি করতে পারবো না, উইদাউট সিকিউরিটিতে লোন দেওয়া যাবে না। দেন বলছে নো, আপনারা কোনো কিছু না বুঝলে আপনারা হ্যান্ড রাইজ করেন। নো ব্যাংকিং কোম্পানি শ্যাল গিভ টু এনি অফ দ্য ফলোইং পার্সনস ইনস্টিটিউশন উইদাউট মেজরিটি অফ দ্য অ্যাপ্রুভাল, আর ডিরেক্টর অ্যাপ্রুভাল ছাড়া আপনার কি করা যাবে না, কোনো ডিরেক্টরকে লোন দেওয়া যাবে না, বা কোনো ব্যক্তি বা ইনস্টিটিউশন যেখানে কোনো ব্যক্তি পার্টনার, গ্যারান্টর বা ওনার বা ডিরেক্টর হিসেবে আছে, এমন কোনো প্রতিষ্ঠানে মেজরিটি অফ দ্য ডিরেক্টরের অ্যাপ্রুভাল ছাড়া কোনো প্রকার লোন দেওয়া যাবে না। Then every banking company shall before the close of the month, প্রত্যেকটা ডিরেক্টর লোন রিলেটেড রিপোর্ট কি করতে হবে, প্রত্যেক মাসেই ব্যাংকগুলোকে দিতে, ব্যাংকগুলো সাবমিট করে থাকে। তো এ বলছে যে ইফ অন ভেরিফিকেশন অফ এনি রিটার্ন সাবমিটেড ইট অ্যাপিয়ার্স টু দ্য বাংলাদেশ ব্যাংক দ্যাট any loans or advance referred to in subsection 1 have been granted to the detrimental of the interest of the depositors, তাহলে আমরা যখন ডিরেক্টর লোন যে রিপোর্ট গুলো আমরা বাংলাদেশ ব্যাংকে সাবমিট করলাম, বাংলাদেশ ব্যাংকের কাছে যদি মনে হয় যে কোনো ব্যাংকিং কোম্পানি ডিপোজিটরদের জন্য ডেট্রিমেন্টাল বা হার্মফুল, ক্ষতিকারক কোনো লোন দিয়েছে, তাহলে এই ধরনের তারা বাংলাদেশ ব্যাংক কি করতে পারবে, মে অর্ডার ইন রাইটিং, আপনাকে লিখিতভাবে ডিরেকশন দিতে পারবে এই ধরনের লোন যাতে কি দেওয়া যায় না, প্রোভাইডিং ফার্দার গ্র্যান্টিং এনি ফার্দার লোনস, এই ধরনের লোন ফার্দার না দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক আপনাকে ডিরেকশন দিতে পারে আন্ডার সেকশন 27 এর খতে যেটা রিসেন্টলি যে চেঞ্জেসটা আসছে, এবং এটা নিয়ে কিন্তু ওয়েল ডিসকাসড, আপনাদের কোশ্চেনে হতে এই ধরনের কোনো একটা কেসও আসতে পারে উইলফুল লোন ডিফল্টার নিয়ে। তো এই যে চেঞ্জেসটা 2023-এর কোম্পানি কি বলে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট এবং ব্যাংক কোম্পানিস অ্যাক্ট দুইটাতে আসছে উইলফুল লোন ডিফল্টার বলতে আমরা কাদেরকে বুঝাবো, দেন বলা আছে যে উইলফুল লোন ডিফল্টার হলে তারা কি ডিরেক্টর হতে পারবে কিনা, তারপর তাদের দেখা গেছে যে বিভিন্ন জায়গায় আমরা যখন রিপোর্ট করব বাংলাদেশ ব্যাংকে, রিপোর্ট না করলে কি পেনাল্টি আছে, এই আনসারটা আমরা সেকশন 26 এর খতে পাবো। প্রথম বলছে যে উইলফুল লোন ডিফল্টার কারা, despite having the financial ability, if a person or institution fails to repay a loan it will be considered willful loan defaulter। এই সেকশন 27 এটা কিন্তু আমরা আগের সেকশন গুলোতে সাধারণত যারা ক্লাস করছি আগের বা যারা পুরাতন স্টুডেন্ট আছি আমরা কিন্তু এই সেকশনটা রিসেন্ট পেয়েছি, এটা 2023-এর অ্যামেন্ডমেন্ট থেকে আসছে। তা আমাদের প্রথম কথা হচ্ছে আপনার যদি ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বা ইনস্টিটিউশন ফেলস টু রিপে লোন, তাহলে তাকে আমরা উইলফুল লোন ডিফল্টার বলবো। যদি কেউ বলা আছে টেক্স ফাইন্যান্সিয়াল বেনিফিটস, কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে সে ফাইন্যান্সিয়াল বেনিফিট নিল, প্রোভাইডিং ফলস ইনফরমেশন, সে ফলস তাদের নিজের বা ফ্যামিলি ইনফরমেশন সম্পর্কে ফলস ইনফরমেশন দিয়ে সে যদি কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট নিয়ে থাকে, তাহলে তাকেও আমরা উইলফুল লোন ডিফল্টার বলবো। দেন বলা ইফ সামওয়ান স্টেটস স্পেসিফিক পারপাস, সে কোন একটা লোন নেওয়ার জন্য একটা স্পেসিফিক পারপাসের কথা বললো, বাট ইউজেস দ্য লোন, সে ফান্ডটা কি করলো অন্য পারপাসে ইউজ করলো, দেন তাকেও আমরা কি করব উইলফুল লোন ডিফল্টার হিসেবে ট্রিট করবো আন্ডার সেকশন 27 খ। তাহলে তিনটা কথা, প্রথম হচ্ছে যদি কারো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকা সত্ত্বেও সে লোন পরিশোধ করতেছে না, সেকেন্ড হচ্ছে সে ফলস ইনফরমেশন দিয়েই লোনটা নিয়েছিল, থার্ড কথা হচ্ছে সে যে পারপাসে লোনটা নিয়েছিল সেই পারপাসে ইউজ না করে অন্য পারপাসে লোন ইউজ করছে, এই দিনটা হলে আমরা তাকে উইলফুল লোন ডিফল্টার। দেন বাংলা দ্য ব্যাংকস মাস্ট সেন্ড দ্য লিস্ট অফ উইলফুল লোন ডিফল্টার্স টু বাংলাদেশ ব্যাংক, ব্যাংকগুলোকে অবশ্যই মাস্ট, এখানে মাস্ট ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, অবশ্যই কি করতে হবে যদি কোনো উইলফুল লোন ডিফল্টার থাকে তাকে লিস্ট বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাইতে হবে, সো দ্যাট কি করা যায় ওই ব্যক্তির উপরে মে ইম্পোজ এ ব্যান অন ওভারসিজ ট্রাভেল, সে ফরেন ট্রাভেলের ক্ষেত্রে তার রেস্ট্রিকশন ইম্পোজ করা যায়। দেন স্ট্রিকার মেজার্স, তাদের ট্রেড, সে যদি কোনো বিজনেস করতে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স বা কোম্পানির রেজিস্ট্রেশন আন্ডার বিসেক অ্যান্ড আরজেএসসি যদি কোনো আন্ডারে সে যদি কোনো কোম্পানি রেজিস্ট্রেশন ফর্ম করতেছে সেক্ষেত্রেও
কি করা যাবে, উইলফুল লোন ডিফল্টার হলে তার বিরুদ্ধে স্ট্রিক্ট মেজার্স নেওয়া যাবে। Willful defaulter cannot be eligible to a director of a bank or FI until after 5 years have passed. তাহলে যখন কাউকে উইলফুল লোন ডিফল্টার হিসেবে রিপোর্ট করলো কোনো ব্যাংক, যতক্ষণ পর্যন্ত তার নামটা এক্সক্লুড হওয়ার 5 ইয়ার্স না হলে সে কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডাইরেক্টর হিসেবে এলিজিবল না। এগুলো আমরা মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু কেস আসতে পারে যে দেখা গেল যে কোনো একজনকে বলা যে এবিসি ব্যাংক এক্স কে উইলফুল লোন ডিফল্টার হিসেবে ডিক্লেয়ার করলো 2020 সালে, সরি 2023-এ। দেন বলা গেল 2024-এ এসে অমুক কোম্পানি তাদের বোর্ডের রেজলিউশন হলো তাকে কি করা, মানে অ্যাজ এ নমিনেটেড ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করার জন্য। তাহলে আমরা এখানে এই যে সেকশন 27-এর খ এই অনুযায়ী কিন্তু তাকে আমরা ডিরেক্টর করা যাবে না। বলছে তার নাম এক্সক্লুড হওয়া, তার নাম অমিট হওয়ার 5 ইয়ার্স যদি না হয়, পাস না হয়, তাহলে তাকে ডাইরেক্টরশিপ অ্যাপয়েন্ট করা যাবে না। ইফ এনি ডাইরেক্টর অফ এ ব্যাংকস বিকামস এ উইল ডিফল্টার, অবভিয়াসলি তার পোস্টটা ভ্যাকেন্ট হয়ে যাবে। দেন ইফ এ ব্যাংক ফেলস টু, যে লিস্টটা পাঠানোর কথা বলা ছিল, যদি কোনো ব্যাংক সেই লিস্টটা প্রোভাইড করতে ফেলিওর হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তাকে 50 লাখ টু 1 crore টাকা মনিটারি ফাইন ইম্পোজ করতে পারবে, আর এডিশনালি আরো 1 লাখ টাকা পার ডে ডিলের জন্য আপনাকে মনিটারি ফাইন ইম্পোজ করতে পারবে। তাহলে উইলফুল লোন ডিফল্টার নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার, স্যার। আসসালামু আলাইকুম। এই যে বললেন যে এক পারপাস থেকে লোন নিয়ে অন্য পারপাসে ইউজ করে, এটা তো নর্মাল প্র্যাকটিস বাংলাদেশে। আহ, এখন কি স্যার এটা শুধু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ক্ষেত্রে প্রযোজ্য নাকি যে কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি এই ক্লসটা আসছে হলো মূলত, আপনারা শুনছেন কিনা মানি লন্ডারিং কথাটা শুনছেন রিসেন্টলি, জি স্যার, জি স্যার। এটা নিয়ে কিন্তু খুব ডিসকাস হচ্ছে। এই জন্যই বলছে যে আপনি লোনটা নিলেন হচ্ছে আপনি কোনো একটা ফ্যাক্টরি সেট আপ করবেন বা কোনো আপনার মেশিনারি পারচেজ করলেন, তো আপনি এলসি পেমেন্ট দিবেন, তো দেখা গেল যে মেশিনারির কোনো মানে ওই কোম্পানিতে কোনো অস্তিত্বই নেই। আপনার লোনটা সে নিয়েছে এক পারপাসে, বাট সে ফান্ডটা অন্য পারপাসে ইউটিলাইজ করছে, যেটাকে উইলফুল লোন ডিফল্টার হিসেবে ট্রিট করা হচ্ছে, কারণ সে ফান্ডটা ডাইভার্ট করতে পারে অন্য কোথাও, কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য ইউজ করতে পারে বা মানি লন্ডারিং করতে পারে। এই জন্যই মূলত এটাকে বলা হয়েছে যে আপনি যে পারপাসে লোন নিবেন অন্য পারপাসে না হলে, যদি কোনো ব্যাংক এটা বুঝতে পারে ফান্ড ইউটিলাইজেশন মনিটরিং করে, তাহলে সে চাইলে ওই ওই ব্যক্তিকে উইলফুল লোন ডিফল্টার হিসেবে ভলিউন্টারি করতে পারে। করবে এমন কোনো ব্যাপার নাই নাকি বাধ্যবাধকতা আছে? হ্যাঁ, আপনি চাইলে করতে পারেন। আর যদি বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশনে ধরা পড়ে আপনি রিপোর্ট করেন নাই, তখন আপনার উপরে এই যে মনিটারি ফাইন যেগুলো বলছে সেগুলো বাংলাদেশ তাহলে ব্যাংক স্যার এই ইম্পোজ করতে পারপাসে পারে। একটু যদি শেয়ার করি, আপনি যদি বাইরে থেকে যদি আমি যদি অনুদান না নিই অ্যাজ এ কোম্পানি পারপাস, সাপোজ আই হ্যাভ এনজিও, আমি অনুদান আনলাম, একটা অনুদান আনলাম, তো এনজিওর পারপাস কি সাধারণত আপনার নিডি পার্সনদেরকে হেল্প করা, মানে রুরাল পিপলকে। যদি এনে যদি আমি যদি অন্য হুম। পারপাসে আই মিন ইউজ করি, ফান্ডটাকে আমি ইউটিলাইজ করতে পারবো, মানে ওদেরকেই দেবো, বাট আমি এখানে এসে অন্য জায়গায় ইনভেস্ট করলাম বা দু একটা কোম্পানি দাঁড় করালাম ওই গ্রান্টটা দিয়ে। আমি বলি, এটা কি? আপনি গ্র্যান্টটা পেলেন, এটা তো লোন না, ঠিক আছে? আপনি যদি সে বাংলাদেশের কোনো কমার্শিয়াল ব্যাংক বা কোনো যে ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ফাইন্যান্স কোম্পানিগুলো আছে, 34টা ফাইন্যান্স কোম্পানি বা যে ব্যাংকগুলো আছে, আপনি সে কি করলে তাদের থেকে মানে কোনো একটা লোন নিলেন হচ্ছে কোনো স্পেসিফিক পারপাসে। আপনি বলছেন যে গ্র্যান্টটা নিছেন আপনি এনজিও রুরাল পিপলকে হেল্প করার জন্য, বাট আপনি হেল্প না করে আপনি ফান্ডটাকে অন্য কোথাও ডাইভার্ট করলেন, তো আপনি হচ্ছে এখানে গ্র্যান্টটা পেয়েছেন, এখানে তো আপনার মানে ওই উইলফুল লোন ডিফল্টারের সাথে এটাকে আপনি ম্যাচ করতে পারবেন না। না, আমি উইলফুল, ম্যাচ করছি না, আমি ম্যাচ করছি না, আমি এটুকু জানতে চাচ্ছি যে আমি বাইরে থেকে একটা গ্রান্ট পেয়েছি, সেটা এখন আমি ইউজ করব ওদের খাতে, বাট এই মুহূর্তে না আইডল মানি হিসেবে আমার কাছে পড়ে আছে, আমি সেটা দিয়ে নতুন কোনো আদার্স কোম্পানিকে হেল্প করলাম, এটাকে আমি পারবো কিনা আমার কোনো সাবসিডিয়ারি বা লাইক দ্যাট অন্য কিছু? এটা আপনার এই ব্যাংকিং অ্যাক্টে কোনো মানে নন কমপ্লায়েন্স নাই। এটা যদি অন্য করতে, কোনো অন্য কোনো অ্যাক্টিভিটি নন কমপ্লায়েন্স আছে স্যার? এটা যদি আপনার ওই যে আমরা মানে গভর্নমেন্ট গ্র্যান্টের, আমরা তো গ্র্যান্টের একটা আইএফআরএস আছে না, আইএসও আছে নাকি? জি স্যার। তো ওই অনুযায়ী যখন ওই কোম্পানি কেউ এনজিও, যে এনজিও আসছে, এনজিও যারা অডিট করবে তারা যদি দেখে যে ফান্ডটা মানে যেই কি বলে অর্গানাইজেশন থেকে দিল, অর্গানাইজেশনের যেই কন্ট্রাক্ট যেভাবে আছে ফান্ডটা নিয়ে মানে কিভাবে ইউটিলাইজ করবে, তো ওইটার কোনো ভায়োলেশন হলে তখন হচ্ছে তাদের
নন কমপ্লায়েন্স তাদের অডিটর তাদের মতো করে রিপোর্ট করবে, বাট এখানে ব্যাংকিং অ্যাক্টের সাথে হচ্ছে এখানে কোনো নন কমপ্লায়েন্স নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা তাহলে 28-এ আসি। 28 হচ্ছে মওকুফ, লোন মওকুফের ক্ষেত্রে আপনার আমরা আগে দেখছিলাম লোন দেওয়ার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন বাংলাদেশ ব্যাংক ইম্পোজ করেছে, দেন উইথফুল লোন ডিফল্টার দেখলাম। এবার হচ্ছে রেসপাইট আর রিলিফ অফ লোনস, কোনো লোন মানে যদি মওকুফ করতে চায় তাহলে বাংলাদেশ ব্যাংক কি কি রেস্ট্রিকশন ইম্পোজ করছে সেকশন 28-এ দেখি। নো ব্যাংক কোম্পানি শ্যাল উইদাউট দ্য প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য বাংলাদেশ ব্যাংক গ্র্যান্ট রেসপাইট অফ এনি লোন টু any of its directors or their family members, বা কোনো কমার্শিয়াল ইনস্টিটিউশন যেখানে তার কোনো ডিরেক্টরের সাবস্টেন্সিয়াল শেয়ার আছে বা সে ডিরেক্টর, গ্যারান্টর, ম্যানেজিং এজেন্ট বা ওনার ও পার্টনার হিসেবে আছে। সাবস্টেন্সিয়াল শেয়ার বলতে আমরা কত কি বুঝি? সাবস্টেন্সিয়াল শেয়ার হচ্ছে একটা ব্যাংকে যদি 5%-এর উপরে যে শেয়ার হোল্ড করে, ঠিক আছে, তাহলে বলছে যে আপনি আপনার কোনো ডিরেক্টর বা ডিরেক্টর কোনো ফ্যামিলি মেম্বারের লোন আপনি কি করতে পারবেন না, মওকুফ করতে পারবেন না। কোনো কমার্শিয়াল ইনস্টিটিউশন যেখানে আপনার কোনো ডিরেক্টর যে সাবস্টেন্সিয়াল হোল্ড করে বা ডাইরেক্টর হিসেবে আছে বা গ্যারান্টর বা ম্যানেজিং এজেন্ট হিসেবে আছে, এমন কোনো কমার্শিয়াল ইনস্টিটিউশনের লোনও আপনি মওকুফ করা যাবে না। দেন হচ্ছে এনি রেসপাইট অফ লোন ইন দিস, আমাদের যেটা বলতে ইম্পাজমেন্ট ফর 3 ইয়ার্স অর 3 টাকা মনিটরি বাংলাদেশ ইম্পোজ করতে পারবে আন্ডার সেকশন 28। 29-এ বলছে পাওয়ার অফ দ্য বাংলাদেশ ব্যাংক ইজ স্যাটিসফাইড দ্যাট বাংলাদেশ ব্যাংকের কাছে যদি মনে হয় যে ইট মে ডিটারমাইন দ্য পলিসি কোনো স্পেসিফিক বা পার্টিকুলার ব্যাংক কোম্পানির জন্য বা জেনারেলি একটা সার্কুলারের মাধ্যমে সমস্ত ব্যাংক কোম্পানির জন্য যদি কোনো ডিরেকশন দেওয়া প্রয়োজন বাংলাদেশ ব্যাংক বা কোনো পলিসি ইম্পোজ করা হলে বাংলাদেশ ব্যাংক ইট মে ডিটারমাইন দ্য পলিসি, এবং সমস্ত ব্যাংক কোম্পানিগুলোকে কি করতে হবে, শ্যাল বি বাউন্ড টু ফলো দ্য পলিসি সো ডিটারমাইন্ড। তাহলে আমরা দেখা যায় যে কোনো একটা স্পেসিফিক ব্যাংক কোম্পানি সে তার সিএল বা ক্লাসিফিকেশন ঠিকভাবে ফলো করতেছে না, তাহলে পার্টিকুলারলি তার জন্য, অথবা আমরা দেখা গেলো যে ওভারঅল সব ব্যাংক কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল এমন কোনো ডিরেক্টিভ বা সার্কুলার ইস্যু করা প্রয়োজন, বাংলাদেশ ব্যাংক কি করতে পারবে, 29 অনুযায়ী দিতে পারবে। দেন হচ্ছে বাংলাদেশ ব্যাংকে আপনাকে কি করতে পারে, মে গিভ ডিরেকশন স্ট্রিক্টলি টু বি কমপ্লাইড উইথ জেনারেলি অর এনি পার্টিকুলার, এখানে বলছে দ্য আপার লিমিট অফ দ্য লোন টু বি গিভেন, আপনি সর্বোচ্চ কত লোন দিতে পারবেন, দ্য রেশিও টু বি মেইনটেইন, দ্য পারপাসেস কি পারপাসে লোন দেওয়া যাবে কি পারপাসে দেওয়া যাবে না, দ্য ম্যাক্সিমাম অফ লিমিট, আপনি কোনো একটা সিঙ্গেল বা কোনো গ্রুপ অফ কোম্পানিকে আপনি সর্বোচ্চ কত লোন দিতে পারবেন, তার লিমিট অফ ইন্টারেস্ট অন অ্যাডভান্সে, দ্য রেট অফ ইন্টারেস্ট, তার ইন্টারেস্ট কত, সর্বোচ্চ কত চার্জ করতে পারবেন। এই হচ্ছে আপনাকে 29 মধ্যে আপনি সব, আপনাকে বাংলাদেশ ব্যাংক কি করতে পারবে, সেই ডিরেকশনটা দিতে পারবে। তো এখানে আপনার লোন লিমিট নিয়ে আপনার রিসেন্টলি 2022-এ সর্বশেষ যে সার্কুলারটা আসছে, লোন আমি সর্বোচ্চ কত দিতে পারবো, যেটাকে আমরা বলি সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট। এটা দেখা যাচ্ছে সিঙ্গেল বড়োয়ার এন্ড লার্জ লোন এক্সপোজার লিমিট, যেটা 2022 সালে 16 জানুয়ারিতে আসছিল। তো এই সার্কুলার অনুযায়ী আমরা কোনো একটা সিঙ্গেল মানে দেখা গেল যে আপনি কি করলেন, কোনো একটা এক্স ওয়াজের একটা কোম্পানিতে দিলেন, তার বিভিন্ন সিস্টার কনসার্ন আছে, তার অ্যাসোসিয়েট কোম্পানি আছে, বা তার আন্ডারে যে সমস্ত সাবসিডিয়ারি অ্যাসোসিয়েট কোম্পানি, এগুলোতে আপনি টোটাল বলছে যে আপনার ফান্ডেড এবং নন ফান্ডেড এক্সপোজার মিলে সর্বোচ্চ কত হতে পারবে, shall not exceed 25% of the capital at any time। তাহলে ব্যাংকের কি করতে পারবেন, 25%-এর উপরে আপনি তাকে ফান্ডেড এবং নন ফান্ডেড এক্সপোজার দিতে পারবেন না। দেন বলছে যে শুধুমাত্র ফান্ডেড এক্সপোজার হবে কোনো সিঙ্গেল পার্সন বা গ্রুপের উপরে, শ্যাল নট এক্সিড 15%, শুধুমাত্র ফান্ডেড এক্সপোজার হবে আমার 15%। 15%-এর উপরে আমি কি করতে পারবো না, তার কাছে আমার ফান্ডেড এক্সপোজার থাকতে পারবো না। ফান্ডেড বলতে যেটা আপনি যেটা আমরা মনিটারি ফর্মে যে লোনটা তাকে দিলেন, আর নন ফান্ডেড হতে পারছে কমিট থাকতে পারে, গ্যারান্টি দেওয়া থাকতে পারে, এই জাতীয় সবকিছু মিলে আপনার 25%। আর শুধুমাত্র ফান্ডেড আমার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আমার ক্যাপিটালের 15%, এই পর্যন্ত কি করা যাবে, আমি লোন দিতে পারবো। তো রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের আপনারা সার্কুলার যখন দেখবেন কিছু জিনিস পাবেন যে স্মার্ট স্মার্ট ইন্ডেক্স, এখন ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে লোনের
লিমিটটা ইন্টারেস্ট রেটটা ফিক্স করে দেয়। স্মার্ট কি? স্মার্ট হচ্ছে আপনারা চাইলে নোট করতে পারেন, 6 months মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেভিস। তার এই আপনার 6 মান্থের অ্যাভারেজ রেট, ওয়েটেড অ্যাভারেজ ট্রেজারি বিলের যে রেটটা আছে তার ওয়েটটা অ্যাভারেজ করে তারা একটা স্মার্ট ইন্ডেক্স রেট ফিক্স করে, তার উপর একটা স্মার্ট প্লাস ডিপোজিটের একটা রেট দিয়ে স্মার্ট প্লাস লোনের জন্য একটা রেট বা ফিক্স করে দিয়েছে। এর বাইরে আপনি লোন বা ডিপোজিট আপনি দিতে পারবেন না। স্যার স্মার্ট ইয়াটা একবার বলবেন? দেন জি, স্মার্টের ইয়াটা যেটা বললেন। হ্যাঁ, স্মার্ট হচ্ছে আপনার যে গভর্নমেন্ট যে রেট আছে তার ওয়েটেড অ্যাভারেজ 6 মান্থের ওয়েটেড অ্যাভারেজ রেট, এটাকে আমরা স্মার্ট রেট বলি। ঠিক আছে, তো এখন জেনারেলি ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে স্মার্ট প্লাস 3.75 মেবি সর্বোচ্চ লোনের ইন্টারেস্ট নিতে পারবে ব্যাংকগুলো। আর ডিপোজিট রেটও ব্যাংকগুলো টাইম টু টাইম ফিক্স মানে বাংলাদেশ ব্যাংক ফিক্স করে দেয়। ওকে, আপনার সার্কুলার গুলো বলে এই টার্মটা পাবেন, এই জন্য আপনাদেরকে জাস্ট স্মার্ট বলতে কি বুঝে এটা একটু দেখালাম। ওকে, নেক্সট হচ্ছে ভ্যালুয়েশন অফ কোলাটেরাল সিকিউরিটি শ্যাল হ্যাভ টু বি কন্ডাক্টেড। আপনাকে আগে কিন্তু এটা ছিল না যে আপনি আপনার যে কোলাটেরাল বিভিন্ন বড়োয়ার আপনার কাছে যে কোলাটেরাল হিসেবে যে সিকিউরিটি গুলো রাখে মানে সেগুলো আপনি চাইলে যে কোনো সার্ভেয়ার দিয়ে করতে পারতেন, বাট এখন বলছে যে আপনাকে অবশ্যই বিবি বাংলাদেশ ব্যাংকের সাথে ইনলিস্টেড কোনো সার্ভেয়ার দিয়ে আপনাকে কি করতে হবে, কোলাটেরাল সিকিউরিটি গুলো ভ্যালুয়েশন করতে হবে। দেন আসেন সেকশন 31, একটা ব্যাংকের লাইসেন্সিং এর ক্ষেত্রে 31-এ বলছে নো ব্যাংকিং কোম্পানি শ্যাল ক্যারি অন ব্যাংকিং বিজনেস ইন বাংলাদেশ উইদাউট এ লাইসেন্স ইস্যুড ইন দ্যাট বিহাফ বাই দ্য বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স ছাড়া কোনো ব্যাংক কোম্পানি ব্যাংকিং বিজনেস ক্যারি করতে পারবে না। দেন হচ্ছে হয়নি বা ইস্যুইং লাইসেন্স বাংলাদেশ ব্যাংক মে ইম্পোজ এনি কন্ডিশন ইট থিংস ফিক্স। বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দেওয়ার সময় সে ওভারঅল জেনারেল ব্যাংকিং সিস্টেম সবকিছুর উপর কনসিডার করে সে যে কোনো কন্ডিশন ইম্পোজ করতে পারবে। দেন বলছে however nothing shall be deemed to prohibit a banking company in existence on the commencement of this act from carrying on banking business যদি তার অ্যাপ্লিকেশন যেমন এক্সিস্টিং যে ব্যাংক কোম্পানিগুলো আছে বলা আছে যে তারা তাদের বিজনেস ক্যারি করতে বাধা হিসেবে ডিমড গণ্য হবে না যদি তার অ্যাপ্লিকেশনসটা আন্ডার কনসিডারেশনে থাকে বা বাংলাদেশ ব্যাংক তাকে যদি ইন রিটেন তাকে যদি না জানা ইনফর্ম না করে যে তাকে লাইসেন্স দেওয়া হবে না। আদারওয়াইজ ব্যাংক কোম্পানি যারা এক্সিস্টেন্স আছে তারা তাদের ব্যাংকিং বিজনেস ক্যারি করতে পারবে। বিফোর গ্র্যান্টিং এনি লাইসেন্স বাংলাদেশ ব্যাংক কি কি বিষয় দেখবে, that the company is or will be in a position to pay the claims of the present or future depositors। তাহলে ব্যাংক তার প্রেজেন্ট এবং ফিউচার ডিপোজিটরের ক্লেম মিট আপ করতে সক্ষম। Then the affairs of the company are not being conducted or not likely to be conducted, যেটা ব্যাংকের যে অ্যাফেয়ার্স গুলা বা অ্যাক্টিভিটিস গুলা ব্যাংক যেভাবে অপারেট করতেছে যেটা তার ডিপোজিটর ইন্টারেস্টের জন্য হার্মফুল বা ক্ষতিকারক না। That in the case of banking company incorporated outside Bangladesh and the government or law of the country in which it is incorporated provides the same facilities। তাহলে ব্যাংকিং কোম্পানি যারা কি ইনকর্পোরেটেড আউটসাইড বাংলাদেশ বা বাংলাদেশে যারা ইনকর্পোরেটেড তারা কি হবে, সেম ফ্যাসিলিটি এনজয় করবে এবং সমস্ত এক্সিস্টিং যে লস রেগুলেশনস গুলো আছে সেগুলো তারা মেনে চলবে। এই কন্ডিশন গুলো ফুলফিল হলে কি হবে, বাংলাদেশ ব্যাংক লাইসেন্স ইস্যু করবে। দেন আসেন ক্যান্সেলেশন অফ লাইসেন্স অফ ব্যাংকিং কোম্পানিজ। তাহলে 31 এর সাবসেকশন 5-এ বলছে যে কি কি সার্কামস্টেন্সে একটা ভ্যালিড লাইসেন্স থাকা সত্ত্বেও একটা ব্যাংক কোম্পানির লাইসেন্স ক্যান্সেল হতে পারে যদি if the company ceases or stops to carry on banking business in Bangladesh, সে যদি ব্যাংকিং বিজনেস ক্যারি করা বন্ধ করে দেয়, if at any time fails to comply with any of the condition, তাকে লাইসেন্স দেওয়ার সময় সাবসেকশন 1 এর লাইসেন্স দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংক যে কন্ডিশন গুলো ইম্পোজ করছে বা যেগুলো বাংলাদেশ ব্যাংক ফিট মনে করছে এবং সে কন্ডিশন গুলো সে কমপ্লাই করতে যদি ফেলিওর হয় তাহলে কি করা যাবে, বাংলাদেশ ব্যাংক তার লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে। প্রোভাইডেড দ্যাট বিফোর ক্যান্সেলিং এ লাইসেন্স, এখানে যে অপশনটা আইনের ক্ষেত্রে বলছে যে তাকে অবশ্যই একটা অপরচুনিটি দিবে ওই ব্যাংক কোম্পানি এগেইনস্টে যে সমস্ত অ্যালিগেশন গুলো আনা হয়েছে সেগুলো সম্পর্কে তার যদি কোনো স্টেটমেন্ট থাকে সেটা সে একটা রিজনেবল টাইমের ভিতরে সাবমিট করবে। বাট বলছে যে যদি এক্ষেত্রে ডিলে হয় বাংলাদেশ ব্যাংক এবং ডিপোজিট ইন্টারেস্টের জন্য যদি ডেট্রিমেন্টাল হয় বাংলাদেশ ব্যাংক অপরচুনিটিটা নাও দিতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে ডিসিশনটা নেবে সেটা হবে শ্যাল বি
ফাইনাল। 32 তে বলছে রেস্ট্রিকশনস অন ওপেনিং অফ নিউ এন্ড ট্রান্সফার অফ এক্সিস্টিং প্লেস অফ বিজনেস। তাহলে আপনি যদি কোনো নতুন কোনো ব্রাঞ্চ বা আপনার যে এক্সিস্টিং যে ব্রাঞ্চ আছে আপনি সেটা অন্য কোথাও ট্রান্সফার বা শিফট করতে চাচ্ছেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, বাংলাদেশ ব্যাংক থেকে প্রায়র পারমিশন নিতে হবে। বিতে বলা আছে যদি আউটসাইড বাংলাদেশ হয় সেক্ষেত্রে আপনাকে প্রায়র পারমিশন নিয়েই আপনাকে এক্সিস্টিং ব্রাঞ্চ চেঞ্জ করা বা নতুন কোনো জায়গায় বিজনেস ওপেন করা অবশ্যই আপনাকে বাংলাদেশ ব্যাংকের প্রায়র পারমিশন, নট আপনি ওপেন করলেন পরে পারমিশন না, প্রায়র পারমিশন নিতে হবে। নাম্বার 2 হচ্ছে এখানে এটা হচ্ছে বলছে সাবসেকশন 1 এ যে প্রায়র পারমিশনের যে কন্ডিশনটা শ্যাল নট অ্যাপ্লাই to the opening for a period not exceeding 1 month of new place of business for the purpose of offering banking service temporarily on the occasion of exhibition, meal বা conference or likes. সে আপনাদের এখন কি হলো, আমরা অনেক সময় দেখি না যে একটা ট্রেড ফেয়ার বাণিজ্য মেলার সময় বা বুক ফেয়ারের সময় আমরা অনেকগুলো ব্যাংকগুলো কি করে বুথ ওপেন করে তারা টেম্পোরারি একটা ব্যাংকিং সার্ভিস দিয়ে থাকে। আপনি ওইখানে চাইলে ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে, মানে টেম্পোরারি, যেটা আপনার 1 মান্থের কি বলা আছে 1 মান্থের বেশি না। ওকে, এই ধরনের ক্ষেত্রে বলা আছে আপনাকে বাংলাদেশ ব্যাংকে প্রায়র পারমিশন নিতে হবে না, শ্যাল নট অ্যাপ্লাই। আপনি ওপেনিং এর উইদিন 1 উইকের মধ্যে কি করতে হবে, বাংলাদেশ ব্যাংকে নোটিফাই করলেই হবে। 2 নম্বরটা বোঝা গেছে? জি স্যার। ওকে, দেন বাংলাদেশ ব্যাংক মে গিভিং দ্য পারমিশন সাবসেকশন 1 বলছে যে বাংলাদেশ ব্যাংক সেকশন 44 এ যে ইন্সপেকশনের কথা বলা আছে আমরা পরে পাবো, ইন্সপেকশনে সে যদি স্যাটিসফাই হয় তাহলেই, যদি কেউ ব্যাংকিং এর কোনো নতুন কোনো ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করলো বা সে এক্সিস্টিং যে ব্রাঞ্চ আছে সেটা অন্য কোথাও শিফটিং এর জন্য, যেমন সে এখন গুলশানে আছে, সে কি করলো তেজগাঁও বা পাশাপাশি অন্য কোথাও শিফটিং এর জন্য বাংলাদেশ ব্যাংক অ্যাপ্লাই করলো, বাংলাদেশ ব্যাংক যদি সেকশন 44 ইন্সপেকশন অনুযায়ী সে স্যাটিসফাই হয় তাহলেই ওই পারমিশনটা প্রোভাইড করবে। 33 বলছে মেইনটেনেন্স অফ লিকুইড অ্যাসেট। Every banking company shall preserve in Bangladesh in cash, gold, or unencumbered approved securities valued at a price not exceeding current market price at the close of, বলছে যেখানে আপনাকে কি করতে হবে, ক্যাশ, গোল্ড বা আনএনকাম্বার্ড অ্যাপ্রুভ পেমেন্টে বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম যে অ্যামাউন্ট আপনাকে ডিটারমাইন করে দিবে আপনাকে সে ফর্মে লিকুইড অ্যাসেট মেইনটেইন করতে হবে। আচ্ছা, একটা ব্যাংকে যদি আপনি কি করলেন, ব্যাংকগুলো কোথাও অন্য একটা ব্যাংকে সে টিডিআর এফডিআর করলো এবং তার এগেনস্টে সে এসওডি নিল, যেমন সে 100 কোটি টাকা এফডিআর করলো, 90 কোটি টাকা এসওডি নিল, তাহলে এই আনইনকাম্বার্ড বলতে আমার কি হবে, অবশ্যই সেটা দায় মুক্ত হবে, মানে তার এগেনস্টে কোনো প্রকার সিকিউরিটি লিয়েন বা কোনো কিছু নেওয়া যাবে না, অবশ্যই কি হবে সেটা দায় মুক্ত হবে। আনএনকাম্বার্ড বলতে এটাই বলছে যে লস উইথ অ্যানাদার ইনস্ট্রুমেন্ট ফর অ্যাডভান্স আর ক্রেডিট, মানে আপনার যেটা ফ্রি অফ থাকবে। Bangladesh Bank shall determine the method of ascertaining assets and liabilities and the ratio of assets to be maintained, সেটাকে ডিটারমাইন করবে বাংলাদেশ ব্যাংকই ডিটারমাইন করে দেবে। এভরি ব্যাংকিং কোম্পানি, যেটা আমরা আগে বলছিলাম যে তাকে মান্থলি বেসিসে সে কত অ্যাসেট মেনটেন করে এবং তার ডিমান্ড এবং লাইবিলিটিস এর পরিমাণ উল্লেখ করে সে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট সাবমিট করতে হবে। 34 হচ্ছে অ্যাসেটস ইন বাংলাদেশ, এখানে বলছে অন দ্য ক্লোজ অফ এনি ওয়ার্কিং ডে ব্যাংকের অ্যাসেটের পরিমাণ তার লাইবিলিটির, তার যে টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটিস আছে তার চেয়ে কম হতে পারবে না। প্রত্যেকটা ব্যাংক কোম্পানিকে যেটা 33 তে বলা আছে সে যে রিপোর্ট সাবমিট করবে যেখানে তার অ্যাসেটের পরিমাণ এবং টাইম এবং ডিমান্ড লাইবিলিটিস এর পরিমাণ উল্লেখ থাকবে। 36 হচ্ছে হাফ ইয়ারলি রিপোর্ট, প্রত্যেকটা ব্যাংক কোম্পানিকে আপনার 30 জুন এবং 31 ডিসেম্বর ভিত্তিক কি করতে হয়, হাফ ইয়ারলি রিপোর্ট আন্ডার সেকশন 36 অনুযায়ী সাবমিট করতে হয়। বাংলাদেশ ব্যাংক মে বাই, স্যার প্লিজ। একটু বিরক্ত করলাম, টাইম এন্ড ডিমান্ড লায়াবিলিটিটা আরেকবার একটু বলবেন, আমি না ওটা বুঝতে পারিনি। আচ্ছা, ওকে, আমি আবার বলি। সেটা হচ্ছে একটা ব্যাংকের আপনার প্রথম কথা হচ্ছে তার যে পেইড আপ ক্যাপিটাল, সে বাংলাদেশ ব্যাংক থেকে যে লিকুইডিটি, যে ফ্রি ফাইন্যান্স, রিফাইন্যান্স, যে সাপোর্ট গুলো পেয়ে থাকে, এগুলো ব্যতীত সমস্ত লাইবিলিটি, আপনি ব্যাংকে 10 টাকা ডিপোজিট করলে সে 10 টাকাও কিন্তু টাইম এন্ড ব্যাংকের জন্য টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটিস ইনক্লুড থাকবে। ব্যাংক অন্য কোনো ব্যাংকে সে যে ডিপোজিট গুলো করে বা ব্যাংক থেকে অন্য ব্যাংক থেকে যে বড় করে সব লাইবিলিটিস গুলো আমার টাইম এবং ডিমান্ড লাইবিলিটিস আসবে। ওকে, ব্যাংকের যে মেন কোর ক্যাপিটাল এটা ব্যতীত বাকি সবই লাইবিলিটিস। মানে শর্ট টার্ম লং লং টার্ম দুইটাই?
দুইটাই, সবই আমার টাইম, এই ডিমান্ড লাইবিলিটিস টাইম লাইবিলিটিস মধ্যে আসবে। ওই ওকে স্যার। লাইবিলিটির একটা পার্সেন্টেজ হচ্ছে আমাকে টাইম টু টাইম, যেটা বলছে যে ডিপোজিট ফর্মে মেইনটেইন করতে হয়। ওকে, দেন আসেন আমরা যেটা হাফ ইয়ারলি রিপোর্ট যেটা দেখছিলাম, আপনাকে 30 জুন এবং 31 ডিসেম্বর ভিত্তিক হাফ ইয়ারলি রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে সাবমিট করতে হয়। বাংলাদেশ ব্যাংক চাইলে স্পেসিফিক পার্টিকুলার কোনো ব্যাংক কোম্পানিকে বা জেনারেলি কোনো রিটার্ন ফার্নিশ মানে সাবমিট করার জন্য আপনাকে যে কোনো ইনফরমেশন ডকুমেন্ট বা স্টেটমেন্ট বাংলাদেশ ব্যাংক চাইতে পারে। বাংলাদেশ ব্যাংক চাইলে ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো ব্যাংক কোম্পানি, অন্য কোনো ইনভেস্ট সিকিউরিটি কমার্স কি বলে ক্যাপিটাল মার্কেটে হোক বা আদার যদি কোনো ইন্ডাস্ট্রিয়ালে তার ইনভেস্টমেন্ট রিলেটেড ইনফরমেশন বাংলাদেশ ব্যাংক যদি প্রোভাইড করতে বলে টাইম টু টাইম আপনাকে প্রোভাইড করতে হবে। 38 হচ্ছে অ্যাকাউন্টস এন্ড ব্যালেন্স শিট। এবার এটা ইম্পর্টেন্ট, এটা আমরা যারা ব্যাংক কোম্পানি অডিট করি আমাদের আমাদের জন্য সেকশন 38 এবং 39 এই দুটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। প্রত্যেকটা ব্যাংক কোম্পানিকে বলছে যে এভরি ব্যাংকিং কোম্পানি ইনকর্পোরেট ইনসাইড আউটসাইড বাংলাদেশ শ্যাল প্রিপেয়ার এ ব্যালেন্স শিট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ব্যাংকের যে ফার্স্ট শিডিউল, যেটা আমাদের ব্যাংকিং একটা যে প্রেসক্রাইব ফর্ম, যেখানে আমাকে কি করতে হয়, ব্যাংকিং একটা ফার্স্ট শিডিউল অনুযায়ী আপনাকে ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয়। দেন বলছে যে এবার অথেন্টিকেট বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কে কে সাইন করবে, এতে বলা আছে শ্যাল বি সাইন্ড ইন দ্য কেস অফ ব্যাংকিং কোম্পানি ইনকর্পোরেটেড ইন বাংলাদেশ, যদি বাংলাদেশ ইনকর্পোরেটেড হয়, বাই ইটস ম্যানেজিং ডাইরেক্টর বা প্রিন্সিপাল অফিসার যিনি থাকবেন, হোয়ার দেয়ার আর মোর দ্যান 3 ডাইরেক্টরস। যদি ব্যাংকে 3 জনের বেশি ডাইরেক্টর থাকে, অ্যাটলিস্ট 3 অফ দোজ, আর 3 জনের কম থাকলে অল অফ দেম। Shall be signed in the case of banking company incorporated outside Bangladesh হলে বলছে by the manager or agent or the principal officer by another officer next in seniority যিনি থাকবেন। তাহলে আমাদের প্রথম হচ্ছে ব্যাংক কোম্পানিতে আমরা প্রথম ইনকর্পোরেটেড ইন বাংলাদেশ হলে কি বলছে, ম্যানেজিং ডাইরেক্টর বা প্রিন্সিপাল অফিসার বা যদি মোর দেন 3 ডাইরেক্টর থাকে তাহলে অ্যাটলিস্ট 3 জন, 3 জনের কম থাকলে অল অফ দেম। আর বাংলাদেশের বাইরে ইনকর্পোরেটেড হলে ম্যানেজার বা এজেন্ট হিসেবে যিনি আছেন বা নেক্সট ইন সিনিয়রিটিতে যিনি আছেন তিনি সাইন করবেন। দেন অডিট। অডিট হচ্ছে আপনার সেকশন 38 অনুযায়ী যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের, আমরা বলা আছে অ্যাপ্রুভ বাই দ্য বাংলা ব্যাংক টু বি কোয়ালিফাইড টু অডিট অফ দ্য ব্যাংকিং কোম্পানি। বাংলাদেশ ব্যাংকের যে অ্যাপ্রুভ অডিটরের যে লিস্ট আছে, এটা টাইম টু টাইম চেঞ্জ হয়। সর্বশেষ যে অডিটর লিস্ট আছে আমি সেটা আপনাদেরকে সর্বশেষ হচ্ছে আপনার 28 আগস্টে আসছিল, যে যারা ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অডিট করতে পারবে তাদের একটা লিস্ট আসছিল, এটা আমি আপনাদেরকে মেইল করে দেবো। টোটাল হচ্ছে এখানে 46 অডিট ফার্মকে বাংলাদেশ ব্যাংক মানে ব্যাংক কোম্পানি অডিট ব্যাংক এবং এফআই অডিট করার জন্য কোয়ালিফাইড এলিজিবল হিসেবে ডিক্লেয়ার করেছে। তাহলে 39 বলছে আপনাকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকে যে অ্যাপ্রুভড অডিটর লিস্ট আছে সেখান থেকে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করাতে হবে। ব্যাংক কোম্পানির অডিটর তার অডিট রিপোর্টে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে, যে ওয়েদার অর নট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শোজ এ ট্রু পিকচার অফ প্রফিটস এন্ড লসেস অফ দ্য কোম্পানি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু পিকচার শো করতেছে কিনা। দেন হচ্ছে হ্যাভ বিন প্রিপেয়ার্ড অ্যাকুরেটলি, সে অ্যাকুরেটলি প্রিপেয়ার করা হচ্ছে কিনা। দেন whether or not the financial statements have been prepared in accordance with, তার জন্য যে এক্সিস্টিং রুলস এবং রেগুলেশনস যেগুলো তার জন্য অ্যাপ্লিকেবল সেগুলো সে কমপ্লাই করে রিপোর্ট ফলো করতেছে কিনা, এগুলো কমপ্লাই করতেছে কিনা। দেন হচ্ছে whether or not sufficient provision, তার যে ডাউটফুল যে লোনগুলো আছে সেই লোনগুলোর জন্য সাফিসিয়েন্ট যে প্রভিশন যে সার্কুলার সেগুলো অনুযায়ী প্রভিশন রাখা হচ্ছে কিনা। whether or not the বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম লোনের যে রিপেমেন্ট বা লোনের যে লিমিট ফিক্স করে দিয়েছে সেগুলো সে কমপ্লাই করতেছে কিনা। whether or not the financial statements have been prepared in accordance with the statement বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশন এসে এফআইসি যে রিপোর্টটা দিয়েছে এবং এক্সটার্নাল অডিটরের আগের যে রিপোর্ট সে অনুযায়ী প্রিপেয়ার করা হয়েছে কিনা। whether or not the বলা আছে the company has properly maintained and consolidated, তার ব্রাঞ্চের সমস্ত ব্রাঞ্চের রেকর্ড এবং অ্যাকাউন্টসে ঠিকভাবে কনসলিডেট করে রিপোর্টটা ফাইনাল রিপোর্ট করতে পেরেছে কিনা। দেন হচ্ছে whether or not the অডিটরের যে এক্সপ্লেনেশন বা ইনফরমেশন যেগুলো প্রয়োজন সেগুলো স্যাটিসফ্যাক্টরি পাওয়া গেছে কিনা। আদার ম্যাটার যেগুলো অডিটর কাছে মনে হচ্ছে যে শেয়ার হোল্ডারদের অ্যাটেনশন আনা প্রয়োজন, সেগুলো সে চাইলে কি করতে পারবে তার রিপোর্টে উল্লেখ করতে হবে। তাহলে আমরা এখানে টোটাল 9টা কন্ডিশন দেখলাম। প্রথম কি পড়ছি,
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু পিকচার শো করতেছে কিনা, অ্যাকুরেটলি প্রিপেয়ার করা হচ্ছে কিনা, দেন তার জন্য যে এক্সিস্টিং রুলস রেগুলেশন গুলো আছে সেগুলো সে কমপ্লাই করতেছে কিনা, সে তার যে ডাউটফুল যে লোনগুলো যেগুলো ওভারডিউ আছে তার জন্য যে প্রভিশন রাখতে হয় সেই প্রভিশনটা ঠিকভাবে মেনটেন করতে সে কিনা আমরা দেখবো। আমরা প্রভিশনের আজকে সার্কুলার দেখবো কিভাবে প্রভিশন মেনটেন করতে হয়, কিভাবে লোন ক্লাসিফিকেশন রিশিডিউলিং এই জিনিসগুলো আমরা ডিটেইলি আজকে ক্লাসে দেখবো। তো জাস্ট হচ্ছে তার জন্য ডাউটফুল অ্যাসেটের জন্য সাফিসিয়েন্ট প্রভিশন রাখতেছে কিনা, বাংলাদেশ ব্যাংক লোনে যে লিমিট ফিক্স করছে সেটার সঙ্গে অ্যাপ্লাই করতেছে কিনা, এই রিপোর্টগুলো কি করতে হবে, বাংলা ব্যাংকের অডিটর তার রিপোর্টে উল্লেখ করতে হবে। কিছু কিছু বিষয় আছে বলছে অডিটর ডিসচার্জিং ইজ ডিউটি, তাকে কি করতে হবে, উইদাউট ডিলে বাংলাদেশ ব্যাংকে জানাতে হয়। কি বিষয়গুলো, এনি প্রভিশন অফ দিস অ্যাক্ট হ্যাজ বিন সিরিয়াসলি ভায়োলেটেড or a serious irregularity has occurred in fulfilling those provisions। তাহলে অডিটর যদি অডিট সে কম তার কাজ করার সময় সে যদি দেখে যে কোনো সিরিয়াস কোনো ভায়োলেশন হয়েছে বা কোনো ইরেগুলারিটিস সে পেয়েছে, হ্যাজ বিন অকার্ড কোনো ক্রিমিনাল অফেন্স, ফ্রড বা ডিসঅনেস্টি ক্রিমিনাল কোনো অফেন্স হয়েছে বা ডিউ টু লসেস তার ক্যাপিটাল 50%-এর নিচে নেমে গেছে, দ্য পেমেন্ট অফ দ্য ক্রেডিটরস ডিমান্ড ইজ নো লঙ্গার ডিউ, এমন কোনো মানে ইরেগুলারিটিস হয়েছে, সিরিয়াস কোনো ফল্ট হয়েছে যেটার কারণে আপনার ক্রেডিটর ডিমান্ড কি নো লঙ্গার guaranteed, secure না, there exists any doubt that the company bank কোম্পানির অ্যাসেট তার ক্রেডিটরদের ডিমান্ড মিট আপের জন্য সাফিসিয়েন্ট না। এই কন্ডিশনগুলো যদি অডিট ব্যাংক কোম্পানির অডিটের সময় পেয়ে থাকে তাকে উইদাউট ডিলে হি শ্যাল ইনফর্ম উইদাউট ডিলে টু বাংলাদেশ ব্যাংক। স্যার সিট একটু আরেকবার বলবেন কাইন্ডলি। সি, on account of losses the capital of the bank company has fallen below 50%। আপনাদের ম্যানুয়ালে মনে হয় এই কি বলেন 75 বা এরকম কিছু একটা আছে, এটা কিন্তু 50%ই হবে। নতুন ব্যাংক কোম্পানির যে আইনটা আপনারা দেখতে পারেন, প্লাস হচ্ছে ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা আছে যে 50% ব্যাংকের লসের কারণে, যেমন দেখা গেল তার রিটেইনড আর্নিং নেগেটিভ হতে হতে তার ক্যাপিটাল এখন 400 কোটি থাকার কথা সেই জায়গায় 200 কোটি টাকা হয়ে গেল, তখন আপনাকে কি করতে হবে, অবশ্যই অডিটর হিসেবে বাংলাদেশ ব্যাংকের অ্যাটেনশনে এটা আনতে হবে। এটা কি পেইড আপ অথরাইজ ক্যাপিটাল নাকি? না, অথরাইজ ক্যাপিটাল তো আপনার একটাই, পেইড আপ যেটা হচ্ছে আমরা পেইড আপ। হ্যাঁ ইকুইটি যেটা বলি আর ক্যাপিটাল বলতে এখানে ইকুইটিটাকে বুঝেছেন। ক্যাপিটাল আচ্ছা, তো থাকবে না, পেড আপ ক্যাপিটাল তো আমরা শুরুতে যে 500 কোটি বা 400 কোটি দিলাম ওইটাই থাকবে। জি। তো রিটেইনড আর্নিং নেগেটিভ হতে হতে আমার ইকুইটির পরিমাণ 50%-এর নিচে নেমে গেছে। স্যার এটাই একটু কাইন্ডলি, আমার যদি পেড আপ ক্যাপিটাল যদি 500 crore মানে 500 কোটি টাকা হয়, আপনি কি ও শুধু ওইটুকু পেড আপ ক্যাপিটালের কথা বলছেন না টোটাল ইকুইটি পজিশনের কথা বলছেন? আমি বলি আপনার ইকুইটিতে কি কি থাকে, পেড আপ ক্যাপিটাল থাকবে, ঠিক আছে, মানে 50%টা? হ্যাঁ 50% হচ্ছে আমার আমার এখন হচ্ছে আমি তো ব্যাংক যখন ফর্ম করছি, ফর্ম তো আমার 500 কোটি না হলে তো আমি ব্যাংক ফর্ম করতে পারবো না। জি। তো ফর্ম করার পরে এখন হচ্ছে তার রিটেন আর্নিং, সে রিটেন আর্নিং এ ইফেক্ট পেলে কি ইফেক্ট হচ্ছে প্রভিশনে, যেমন আমার যদি কোনো ব্যাড লোন থাকে, আমি যদি কোনো লোন দিলাম যেটা আমাকে ওভারডিউ ঠিকভাবে রিপেমেন্ট হচ্ছে না, তো লোনের জন্য আমাকে প্রভিশন যেটা রাখতে হয়, এই প্রভিশন রেখে রেখে আপনার যেটা আলটিমেটলি প্রফিটে ইফেক্ট ফেলছে, প্রফিট আমাকে রিটেন আর্নিং ইফেক্ট ফেলছে, রিটেন আর্নিং নেগেটিভ হতে হতে আমার এখন টোটাল ইকুইটির পরিমাণ হয়ে গেছে আমার 200 কোটি টাকা, আমার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 500 কোটি আর ইকুইটি হয়েছে 200 কোটি, তখন আপনাকে কি করতে হবে, অবশ্যই বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে অ্যাজ এ অডিটর হিসেবে। ক্লিয়ার না আবার বলবো? স্যার আপনার কথা কিছুক্ষণের জন্য শুনতে পাই না নেটওয়ার্কের জন্য, একটু যদি আরেকবার একটু রিপিট করতেন। ওকে শিওর। আমার হচ্ছে আমার বললাম যে আমার পেইড আপ ক্যাপিটাল 500 কোটি টাকা, ওকে, দেন আমার আমরা বলছি যে আমাদের যদি কোনো খারাপ লোন আমরা ব্যাড লোন দিলাম যেগুলা কি হয়েছে আমি রিকভারি না হওয়ার কারণে আমাকে প্রভিশন রাখতে হয়েছে, হিউজ পরিমাণ প্রভিশন যেটা আমাকে ইফেক্ট ফেলছে প্রফিটে। একটা ব্যাংক কোম্পানির প্রফিটের ইফেক্টটা আবার চলে যাচ্ছে কি তার রিটেন আর্নিং এ, তো রিটেন আর্নিং তার নেগেটিভ হতে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যেমন রিটেন আর্নিং তার নেগেটিভ হচ্ছে 250 কোটি টাকা, তাহলে তার 500 কোটি ক্যাপিটাল 250 কোটি টাকা রিটেন আর্নিং, তাহলে তার ইকুইটি কত, অনলি 250 কোটি। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি স্যার, মানে এতক্ষণ মানে ক্যালকুলেশন মিলাতে পারিনি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তখন আপনি 50% নিচে নেমে গেলে আপনাকে অডিটর জানাতে হবে।
ওকে, আমরা আসি নেক্সট হচ্ছে সাবমিশন অফ রিপোর্টস, দ্য অ্যাকাউন্টস ব্যালেন্স শিট। আপনাকে বলছে যে অবশ্যই কি করতে হবে, 3 কপি 3 মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে সাবমিট করতে হবে। বাংলাদেশ ব্যাংক চাইলে পিরিয়ডটা এক্সটেন্ড করতে পারে, নট এক্সিডিং 3 মান্থ। এরপর আসেন ট্রান্সফার অফ, আপনি যখন বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট 3 কপি পাঠাবেন, বলছে অ্যাট দ্য সেম টাইম আপনাকে 3 কপি আরজেসি তো সাবমিট করতে হবে। নেক্সট আসেন আমাদের 44, যেটা ইম্পর্টেন্ট, ইন্সপেকশন। ইন্সপেকশনে বলছে যে Bangladesh Bank may at any time by one or more office officers inspect or examine in detail the ledger and accounts of any bank company or its branches and also subsidiary and associate companies and supply to that banking company a copy of the report on the basis of that inspection. তাহলে বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম আপনার কি করতে পারবে, তার এক বা একাধিক অফিসারের মাধ্যমে কোনো ব্যাংক কোম্পানি, তার ব্রাঞ্চ বা সাবসিডিয়ারি অ্যাসোসিয়েট কোম্পানি সে ইন্সপেকশন করবে এবং তার উপর বেসিস করে তাই সে কি করবে, ওই ব্যাংক কোম্পানিকে একটা ইন্সপেকশন রিপোর্ট সাবমিট করবে। ইন দ্য কেস অফ সাবসিডিয়ারি কোম্পানিজ ফর্মড আন্ডার, যদি কোনো ব্যাংক কোম্পানির সাবসিডিয়ারি যে কোম্পানিগুলো, যেমন যদি কোনো মার্চেন্ট ব্যাংক বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা কোনো কি ব্রোকার হাউস বা যদি কোনো কোম্পানি থাকে, সে কি করতে পারবে, বলছে যে বাংলাদেশ ব্যাংক শ্যাল সাপ্লাই কপি অফ দ্য পোর্শন। যখন এই সাবসিডিয়ারি বা অ্যাসোসিয়েট কোম্পানি ইন্সপেকশন করবে, তাদের রিলেটেড যদি বাংলাদেশ ব্যাংকের কোনো ফাইন্ডিং থাকে, ওই সাবসিডিয়ারির যে কনসার্ন রেগুলেটরি বডি আছে তাদেরকেও সে তার একটা কপি প্রোভাইড করবে। এই দুই যেটা, এটা হচ্ছে ব্যাংকিং অ্যাক্ট 2023 আসছে অ্যামেন্ডমেন্টটা, এটা আগে ছিল না। ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য ডাইরেক্টরস অর অফিসার্স, তাহলে ওই কনসার্ন ব্যাংক কোম্পানির অফিসার, ডিরেক্টর বা এমপ্লয়ি, ইভেন এক্সটার্নাল অডিটরও দায়িত্ব হচ্ছে ইন্সপেকশনের সময় বাংলাদেশ ব্যাংকের সমস্ত প্রকার ডকুমেন্ট, তারা যে ইনফরমেশন, বুকস অফ অ্যাকাউন্টস যেগুলো চাইবে ইন্সপেকশনের সাথে রিলেটেড, সেগুলো প্রোভাইড করতে হবে। দ্য পার্সন মেকিং এর ইন্সপেকশন, সে চাইলে কি করতে পারে, যে কোনো ডিরেক্টর, অফিসার, ইভেন অডিটরকেও সে ওথ মানে মৌখিকভাবেও জিজ্ঞাসা করতে পারে, কোনো ইনফরমেশন চাইলে সেটাও তাকে প্রোভাইড করতে হবে। 45 হচ্ছে পাওয়ার অফ দ্য বাংলাদেশ ব্যাংক টু গিভ ডাইরেকশনস। বাংলাদেশ ব্যাংক পাবলিক ইন্টারেস্টের কথা কনসিডার করে বা ওভারঅল মনিটারি পলিসি ইমপ্রুভমেন্টের জন্য বা ব্যাংকের অ্যাক্টিভিটিস গুলো দেখা গেল যে যেটা যদি ডিপোজিট ইন্টারেস্টের জন্য হার্মফুল হয় এমন কোন অ্যাক্টিভিটি, সেটাকে প্রিভেন্ট করার জন্য বা টু সিকিউর প্রপার ম্যানেজমেন্ট ইনশিওর করার জন্য বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় স্পেসিফিক কোনো ব্যাংক কোম্পানিকে পার্টিকুলার বা জেনারেলি সমস্ত ব্যাংক কোম্পানির জন্য সে যে ধরনের ডিরেকশন ফিট মনে করবে, চাইলে সেই ডিরেকশন ইম্পোজ করতে পারবে, and all bank company concerned shall be bound to comply such directions. 45 এ বলছে যে এরপরে ওন মোশন, চাইলে সেই যে কোনো ডিরেকশন মডিফাই, ক্যান্সেল বা করতে পারে। 46 পাওয়ার অফ দ্য বাংলাদেশ ব্যাংক টু রিমুভ এ ডাইরেক্টর অফ এ ব্যাংকিং কোম্পানি। 46 এবং 47 এই দুইটাতে মোরলেস সেম। চাইলে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংক কোম্পানির ডিরেক্টর বা ইভেন বোর্ডকেও কি করতে পারবে, রিমুভ করতে পারবে, যদি দেখে যে কোনো ব্যাংক কোম্পানি তার অ্যাক্টিভিটিস গুলো ডিপোজিট ইন্টারেস্টের জন্য হার্মফুল এমনভাবে কন্ডাক্ট হচ্ছে যেটা প্রিজুডিক্যাল টু দ্য ইন্টারেস্ট অফ দ্য ব্যাংকিং কোম্পানি, অথবা ব্যাংক মানি লন্ডারিং অ্যাক্ট বা অ্যান্টি টেররিজম কোনো অ্যাক্ট, কোনো ইনভেস্টমেন্ট পেল, বা টু সিকিউর পাবলিক ইন্টারেস্ট অথবা প্রপার ম্যানেজমেন্ট ইনশিওর করার জন্য সে কি করতে পারবে, আফটার কমিটিং ইটস রিজন, কারণ উল্লেখ করে সে লিখিত ওই ব্যাংক কোম্পানির চেয়ারম্যান, ডিরেক্টর বা প্রিন্সিপাল অফিসারকে বি রিমুভড ফ্রম হিজ অফিস, চাইলে তাকে রিমুভ করার অথরিটি আমাদেরকে সেকশন 46 দিয়েছে। ইফ এনি চেয়ারম্যান ও ডিরেক্টর বলা আছে, যদি কেউ রিমুভড হয়, শ্যাল চিজ টু টেক এনি পার্ট, সে ব্যাংক কোম্পানির মানে কি করতে পারবে না, ম্যানেজমেন্টে বা কোথাও সে এনি পার অংশগ্রহণ করতে পারবে না, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দ্য ডেট, যেদিন থেকে তাকে রিমুভালের ডিরেকশনটা আসলে সেখান থেকে সে কোনো প্রকার কি করতে পারবে না। শ্যাল অ্যাক্ট এস চেয়ারম্যান, ডিরেক্টর বা প্রিন্সিপাল অফিসার হিসেবে, প্রথম কথা হচ্ছে তার সে অংশগ্রহণ করতে পারবে না, এবং শ্যাল নট, সে পরবর্তী 3 বৎসর সে ওই কোম্পানিতে ডিরেক্টর, চেয়ারম্যান বা প্রিন্সিপাল অফিসার হিসেবেও শ্যাল অ্যাক্ট, সে অংশগ্রহণ করতে পারবে না। এক্ষেত্রে বলছে যে শ্যাল নট অ্যাপ্লিকেবল হচ্ছে যে সমস্ত ডিরেক্টর গভর্নমেন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট হবে, সেটা তাদের জন্য এই সেকশনের এই ক্লজটা অ্যাপ্লিকেবল না। 47 বলছে যে এখানেও সেম, আমাদের কথা হচ্ছে যদি দেখা গেছে প্রিজুডিকাল ডিপোজিট ইন্টারেস্টের জন্য হার্মফুল, বাংলাদেশ ব্যাংক চাইলে কি করতে পারে, ব্যাংকের প্রপার ম্যানেজমেন্ট সিকিউর জন্য চাইলে প্রপার হোল বোর্ডকেও সে ডিসমিস করতে পারবে।
বাংলাদেশ স্যার ব্যাংক, প্লিজ। স্যার এই যে 3 বছরের এই বিষয়টা শুধুমাত্র হচ্ছে বাংলাদেশ ব্যাংক যখন হচ্ছে এই করবে, বাংলাদেশ ব্যাংক দ্বারা যখন হচ্ছে সে টার্মিনেট হবে তখন এই ক্ষেত্রে। বাংলাদেশ ব্যাংকসে আপনার দেখা গেলো যে কোনো একটা, আমরা প্র্যাকটিক্যালি পাচ্ছি রিসেন্টলি অনেকগুলো ব্যাংকের কিন্তু বোর্ডকে রিফর্ম করতেছে বাংলাদেশ ব্যাংক, ইভেন এসএসসি মিলিয়ে। তা আপনার দেখা গেল যে ওই ব্যাংকের যার অ্যাক্টিভিটিস গুলো এমন ভাবে কন্ডাক্ট হচ্ছে যেটা আপনার মানে আইনের যেটা আমাদের হচ্ছে প্রিজুডিকাল টু দ্য ইন্টারেস্ট অফ দ্য ডিপোজিটর, ডিপোজিটর ইন্টারেস্টের জন্য হার্মফুল, বা ব্যাংকের প্রপার ম্যানেজমেন্টকে সিকিউর করার জন্য, বা দেখা গেলো যে ব্যাংকগুলো এমন এমন জায়গায় লোন দিল যেগুলো আমার ওভারঅল ব্যাংকের ক্যাপিটাল ইকুইটিতে, আমার ব্যাংকের ম্যানেজমেন্ট সবকিছুতে এফেক্ট ফেলতেছে, তখন বাংলাদেশ ব্যাংক তার রিজনসটা লিখিতভাবে তাদেরকে জানিয়ে চাইলে তাদেরকে বোর্ড থেকে রিমুভ করতে পারে। না স্যার, কোশ্চেনটা ছিল যে বাংলাদেশ ব্যাংক ছাড়া যদি সে এমনিতে রিমুভ হয়, তো সেই ক্ষেত্রে তো তার জন্য 3 বছর প্রযোজ্য না। না না, তার জন্য প্রযোজ্য না। জি, থ্যাংক ইউ। দেন আসেন 49-এ বলছে ফার্দার পাওয়ার্স এন্ড ফাংশনস অফ দ্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক মে কশন মানে সতর্ক করতে পারে অথবা প্রহিট ব্যাংকিং কোম্পানির জেনারেল এনি ব্যাংকিং কোম্পানির পার্টিকুলার এগনিস্ট ইন্টারিং ইনটু এনি পার্টিকুলার ট্রানজাকশন ও ক্লাস অফ ট্রানজাকশনস। তাহলে কোনো স্পেসিফিক কোনো ব্যাংক কোম্পানিকে বা জেনারেলি সমস্ত ব্যাংক কোম্পানির জন্য কোনো পার্টিকুলার ট্রানজাকশন করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কি করতে পারবে, কশন সতর্ক বা প্রহিবিশন ইম্পোজ করতে পারে। দেন বিতে বলছে রিকোয়ার ব্যাংকিং কোম্পানি জেনারেলি টু রিফ্রেন ফ্রম টেকিং সাচ অ্যাকশনস, কোন স্পেসিফিক অ্যাকশন নেওয়া থেকে বাংলাদেশ ব্যাংক যদি যেটা ঠিক মনে করবে বা ফিট মনে করবে, বাংলাদেশ ব্যাংক চাইলে কি করতে পারে, তাকে ওইখান থেকে রিফ্রেন বিরত থাকার নির্দেশনা দিতে পারে অন এ রিকোয়েস্ট অফ দ্য ব্যাংকিং কোম্পানি। চাইলে ইন্টারমিডিয়ারি হিসেবে বা অ্যামালগামেশনের ক্ষেত্রে, দেন হচ্ছে ব্যাংকিং অ্যাক্টিভিটিস গুলো থেকে যদি কোনো ইস্যুস অ্যারাইজ হয় যেখানে রিকোয়ার দ্য ব্যাংকিং কোম্পানি টু কল এ মিটিং, একটা মানে বাংলাদেশ ব্যাংক চাইলে কি করতে হবে, কোনো একটা বাংলাদেশ ব্যাংকের কোনো অফিসের মধ্যে মিটিং কল করার ডিরেকশন দিতে পারে। দেন ডেপুট এনি অফিসার, বাংলাদেশ ব্যাংকের যে কোনো অফিসারকে সে কি করতে পারে, ডেপুটেড নিয়োজিত করতে পারে ওই ব্যাংক কোম্পানি তার বোর্ড মিটিং বা অন্যান্য যে কমিটি মিটিং গুলো আছে সেগুলো প্রসিডিংস সেগুলো কিভাবে কন্ডাক্ট হচ্ছে সেগুলো আহ দেখার জন্য কি করতে পারবে, ডেপুটেড নিয়োজিত করতে পারে। রিকোয়ার দ্য ব্যাংকিং কোম্পানি, বাংলাদেশ ব্যাংক আপনাকে ডিরেকশন দিতে পারে যে ব্যাংকের সমস্ত আর নোট বোর্ড মিটিং এর নোটিশ বা আদার যে কমিউনিকেশন গুলো আছে সেগুলো তাকে প্রোভাইড করার জন্য কাউকে অথরাইজ করলো, সেটা বাংলাদেশ ব্যাংক অথরাইজ পার্সনকে আপনাকে প্রোভাইড করতে হবে। দেন অ্যাপয়েন্ট এনি অফ দ্য অফিসার্স টু অবজার্ভ, ব্যাংকের অ্যাক্টিভিটিস গুলো যেভাবে কন্ডাক্ট হচ্ছে সেটা অবজার্ভ করার জন্য বাংলাদেশ ব্যাংক যে কোনো কোনো তার কোনো অফিসারকে সে অথরাইজ বা অ্যাপয়েন্ট করতে পারবে উইদিন সাচ প্রেসক্রাইব লাইন। বাংলাদেশ ব্যাংকের কাছে যদি মনে হয় যে ব্যাংকের ম্যানেজমেন্টে চেঞ্জ আনা প্রয়োজন, তাহলেও সে কি করতে পারবে, ওই ডিরেকশন দিতে পারবে আন্ডার সেকশন 49। 51-এ বলছে পাওয়ার টু কল সার্টেন ইনফরমেশন হোয়ার দ্য বাংলাদেশ ব্যাংক ইজ অফ দ্য অপিনিয়ন দ্যাট, যদি দেখা গেল যে কোনো ব্যাংক কোম্পানি সে ভায়োলেটিং দ্য কোর্স অফ ক্যারিং অন দ্য বিজনেস, তাকে সেকশন 31-এ যে লাইসেন্সিং এর সময় যে কন্ডিশন গুলো দেওয়া হয়েছিল বা 32-তে তাকে চেঞ্জ করতে গেলে যে প্রায়র পারমিশন নিতে হয় সেগুলো যদি সে ভায়োলেট করে বিজনেস ক্যারি করে, তাহলে বলছে যে উইদিন সাচ টাইম কোম্পানি পার্সন শ্যাল বি এনগেজ, বাংলাদেশ ব্যাংক কাউকে অথরাইজ করতে পারে তার তখন ওই ব্যাংক ব্যাংক কোম্পানির বলছে যে তাদের নলেজে পজিশন চার্জ অথবা ইনফরমেশনের যে সমস্ত রেকর্ড ইনফরমেশন বা ডকুমেন্ট আছে সেগুলো সাবমিট করার জন্য বাংলাদেশ ব্যাংক যাকে অথরাইজ করবে তাকে তার কাছে সাবমিট করার জন্য ডিরেকশন দিতে পারে। অথরাইজ এনি পারসন টু ইন্টার এন্ড সার্চ এনি প্লেসেস, তাহলে আহ, বাংলাদেশ ব্যাংক যে কোনো ব্যক্তিকে অথরাইজ করতে পারে ওই ব্যাংক কোম্পানিতে সে ইন্টার প্রবেশ করে তার সমস্ত বুকস অ্যাকাউন্ট সে সিজ ক্রক করতে পারে বা ডকুমেন্ট আদার যে ডকুমেন্ট রেকর্ড গুলো সে চাইলে জব্দ করার ডিরেকশন বাংলাদেশ ব্যাংক দিতে পারে। ইন্সপেক্ট অর এক্সামাইন এনি অফ দ্য বুকস অ্যাকাউন্টস কোশ্চেন এনি পার্সন, সে যে কোনো ব্যক্তিকে কোশ্চেন করতে পারে কোনো জিনিস এন্ড শ্যাল অ্যাপ্লাই সাচ পাওয়ার্স, তাকে বাংলাদেশ ব্যাংক যে পাওয়ার দিয়ে সে কি করতে পারে সেটা এক্সারসাইজ করতে পারবে। 52 হচ্ছে পাওয়ার টু মেক পাবলিক অ্যানাউন্সমেন্ট, আপনার বাংলাদেশ যদি কেউ 51-এ যার বিরুদ্ধে এই আমরা বললাম যে ডিরেকশন আসলে সেখানে সে যদি ভায়োলেটিং দ্য কোর্স অফ বিজনেস বা ডেইলি নিউজ পেপারে পাবলিশনের মাধ্যমে সে পাবলিক অ্যানাউন্সমেন্ট দিতে পারবে।
ওকে, আমরা 54 দেখি, ডিসপোজাল অফ ক্যাশ ডিপোজিটস অ্যান্ড অ্যাসেটস। Notwithstanding anything contained in section 53, a bank company or person relating which an announcement under subsection 52 has been made, such as fast as possible deposit all money, immovable property under its custody or control to the person authorized by it. যখন সেকশন 53 অনুযায়ী এই ধরনের কোনো পাবলিক অ্যানাউন্সমেন্ট পাবলিশ হবে, যেমন ডেইলি নিউজ পেপারে পাবলিশ হবে, তখন হচ্ছে ব্যাংক কোম্পানি কি করতে পারে বা পার্সন তাদের কাস্টডি, কন্ট্রোল, পজেশন বা রেসপন্সিবিলিটিতে যে সমস্ত মানি, ইমুভেবল প্রপার্টি বা শেয়ার আছে সেগুলো বাংলাদেশ ব্যাংক যাকে অথরাইজ করবে তার কাছে সাবমিট করার জন্য ডিরেকশন দিতে পারে। দেন হচ্ছে হয় এ পার্সন ফেলস টু সাবমিট উইদিন 2 days অফ দ্য অ্যানাউন্সমেন্ট পাবলিশ হওয়ার 2 দিনের ভিতরে সে যদি সেগুলো সাবমিট করার ক্ষেত্রে ফেলিওর হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক চাইলে কি করতে পারবে, টু সিজ এন্ড দা, সেগুলো চাইলে ক্রক করতে পারবে। Then হচ্ছে the books accounts of the business shall be kept by the liquidator and shall be responsible for any loss or damage occurring by them. এই বুকস অফ অ্যাকাউন্টস বা ডকুমেন্টস গুলো পাবলিক লিকুইডিটির কাছে থাকবে এবং সেই কি হবে, তার জন্য রেসপন্সিবল ফর এনি লস, পরবর্তীতে যদি কোনো লস বা ড্যামেজ হয় সেটার জন্য সেই রেসপন্সিবল থাকবে। সাবমিশন অফ এ রিপোর্ট অন দ্য অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস অফ দ্য ব্যাংক। তাহলে পাবলিক অ্যানাউন্সমেন্ট পাবলিশ হওয়ার 3 দিনের মধ্যে প্রত্যেক ডিরেক্টর, ম্যানেজার, এজেন্ট বা ব্যক্তিকে কি করতে হবে, বাংলাদেশ ব্যাংকের কাছে একটা রিপোর্ট সাবমিট করতে হবে। তাদের কাস্টডিতে অল অ্যাসেটস, সমস্ত যে অ্যাসেট গুলো আছে সেই তার একটা রিপোর্ট আপনাকে পাবলিক অ্যানাউন্সমেন্ট 3 days এর মধ্যে সাবমিট করতে হবে আন্ডার সেকশন 55। 57 এ বলছে পানিশমেন্ট ফর সার্টেন অ্যাক্টিভিটিস। No person shall obstruct, বাধা দেওয়া, any person from lawfully entering or leaving in any place। তাহলে ব্যাংকে প্রবেশের ক্ষেত্রে বা লিভের ক্ষেত্রে no person shall obstruct, কেউ বাধা দিতে পারবে না। Hold within the office in the place of business violent বা do anything which obstruct, violent বা এমন কোনো কিছু করা যাবে না যেটা ব্যাংকের ইউজুয়াল অ্যাক্টিভিটিস কে অবস্ট্রাক্ট, বাধা দেয়, বা অ্যাক্ট ইন এনি ম্যানার যেটা ডিপোজিটরের কনফিডেন্স কে আন্ডারমাইন করে, এমন কোনো কাজ করা যাবে না। হুইভার ভায়োলেটস, সেক্ষেত্রে বলছে যে পানিশেবল উইথ ইমপ্রাইজনমেন্ট নট মোর দেন 2 years এবং 20,000, এটা মেবি 2 লাখ টাকা হবে, এটা অ্যামেন্ডমেন্ট আসছে। ইমপ্রাইজনমেন্ট 2 years এবং 2 লাখ টাকা আপনাকে কি করবে, মনিটারি ফাইন ইম্পোজ করতে পারবে। 64 বলছে হচ্ছে সাসপেনশন। The High Court Division may, on the application of a banking company which is temporarily unable to meet its obligation, আমরা একটু দ্রুত যাই, আমরা আজকে অ্যাকচুয়ালি ব্যাংকিং অ্যাক্টের পরে আমাদেরকে আরো অনেক কিছু পড়তে হবে। আমাদের মানে ব্যাংকা ইন্স্যুরেন্স রিসেন্ট একটা সার্কুলার আছে, ব্যাংকগুলো চাইলে ইন্স্যুরেন্স প্রোডাক্ট নিয়েও, তারপর ডিজিটাল ব্যাংকগুলো আমরা পড়বো, দেন হচ্ছে আমরা লোন রিশিডিউলিং, রিস্ট্রাকচারিং, তারপর ক্লাসিফিকেশন, সিআরআর, সেলার নিয়ে, তারপর সময় পেলে আমরা কিছু পাস্ট কোশ্চেনও দেখবো। আমরা জাস্ট এখানে কিছু কিছু সেকশন আমি স্কিপ করে যাব, আপনারা মানে যদি পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করেন আমার সাথে অবশ্যই মানে হোয়াটসঅ্যাপে বা নেক্সট ক্লাস আমাকে বললে হবে। সাসপেনশনে বলছে যে, আমি জাস্ট মেইন থিমটা আপনাদেরকে বলে দিই, যে যদি কোনো ব্যাংক কোম্পানি তার অব্লিগেশন গুলো সে মিট আপের জন্য টেম্পোরারিলি আনএবল হয়, অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন হাইকোর্ট ডিভিশন আপনার কি করতে পারে, স্টে অর্ডার ইস্যু করতে পারে, সে যে পিরিয়ডের জন্য অন সাচ কন্ডিশন বলছে যেটা ঠিক মনে করবে তারে কি করতে পারবে, স্টে অর্ডার ইস্যু করতে পারবে এবং তার একটা কপি বাংলাদেশ ব্যাংকের কাছেও পাঠাবে। হাইকোর্ট ডিভিশন টাইম টু টাইম বলছে এখানে যে এক্সটেনশন পিরিয়ড শ্যাল নট এক্সিড 6 months বা 6 মাসের বেশি না। নো অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভড, কোনো অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে না যতক্ষণ এটা পর্যন্ত অ্যাপ্লিকেশন। একটু যদি বলতেন যে কি ধরনের অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে বেসিক্যালি ব্যাংকগুলো যদি দেখা গেছে কোনো ব্যাংক, এখানে হচ্ছে মূলত হচ্ছে স্বপ্রণোদিত হয়ে, যেমন আপনি কোন একটা ব্যাংকে, স্পেসিফিক ব্যাংকে আপনি 10 লাখের একটা এফডিআর রাখলেন, ঠিক আছে, ব্যাংকগুলো আপনার এই এফডিআর পেমেন্ট করতে সে আনএবল, অব্লিগেশনসটা মিট আপ করতে পারতেছে না। যখন আপনার ওই বলছে অন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ব্যাংকিং কোম্পানি, আপনি যখন হাইকোর্টের কাছে অ্যাপ্লাই করলেন যে আমাকে একটা টেম্পোরারি একটা